কেন তার পড়াশোনার একটা প্রেশার বা গতি সে হারিয়ে ফেলে। নমস্কার পশ্চিমবঙ্গ। আজকে আর একবার আমি গৌরব স্যার। তবে আজকে কোনো অভিযোগ না, আজকে কোনো দিক থেকেই কোনো সমালোচনার কোনো ভিডিও বা ক্লাস না। আজকে এসেছি কিছু ভবিষ্যৎ নির্ধারণের জন্য। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা বা আপনারা যারা আছেন আমার দর্শক শ্রোতা বন্ধুরা, প্রত্যেককেই বলার, দীর্ঘ 15-16 বছরের অভিজ্ঞতার যে তাজুর্বা, যদি কোনোভাবে কারোর কাজে আসতে পারে আজকের এই তাজুর্বা। হ্যাঁ, আজকের আলোচনা হতে চলেছে জীবনের এক অধ্যায়ের বড়সড় একটি সিদ্ধান্ত গ্রহণের অধ্যায়। কি দেখছি আমরা স্ক্রিনে, দেখাই যাচ্ছে আজকে আমাদের ডাব্লিউবিসিএস তার আলটিমেট স্ট্র্যাটেজি। আলটিমেট স্ট্র্যাটেজির মানে কোন জায়গার নিরিখে আমরা আজকে কথা বলবো, সেই বিষয়টি কিভাবে আমরা নিরূপণ করব, বা এই ডাব্লিউবিসিএস এর পদের ক্ষেত্রে যদি আমাদের সিদ্ধান্ত নিতে হয় তাহলে তার জন্য কোন স্থান থেকে আমরা শুরু করব। মানে আমার কথায় আজকের এই সেশন শুধুমাত্র আমার ছাত্রছাত্রীদের জন্য না, যারা আগামী দিনে আমার হবু ছাত্রছাত্রী হতে চলেছেন এবং তাদের অভিভাবকদের কাছে আজকের এই ভিডিও সাড়া ফেলানো ভিডিও হতে চলেছে আজকের এই সেশন। কেননা অনেকটা সময় অভিজ্ঞতার নিরিখে আজকে এটুকু বুঝতে পারলাম যে প্রচুর ছাত্রছাত্রীরা আছে যারা আমাদের কাছে এটুকু আক্ষেপ প্রকাশ করতে থাকে, স্যার যদি একটু আগে জানতাম এই বিষয়গুলি তাহলে আমরা হয়তো আজকে সেই উন্নতির জায়গায় পৌঁছাতে পারতাম, একটা লিডারশিপ জায়গা আমরা করতে পারতাম। তো দেখে নেওয়া যাক দীর্ঘায়িত না করে আজকের স্ট্র্যাটেজি কি। আজকের ক্লাসের মধ্যে আমাদের থাকছে যে একজন ডাব্লিউবিসিএস অফিসার হওয়ার জন্য বা একটি ছাত্র বা ছাত্রী যদি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা বসে, তাহলে সেই পরীক্ষা বসতে গেলে তার কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তার শিক্ষাগত যোগ্যতা মান কি। হ্যাঁ, এই নিয়ে হয়তো ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আছে, কিন্তু দেখতে হবে কতটা প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক মানে আমি বলতে চাইছি কতটা সত্য ইনফরমেশন দিয়ে আমাদের সামনে নিরূপণ করা হয়েছে সেই সমস্ত ক্লাস। তো আশা রাখবো সবাই সেই ক্লাস দেখেছেন। কিন্তু আজকের ক্লাসের মধ্যে সবার আগে আমরা দেখে নেব যে আমরা ভবিষ্যৎটা যদি এগোতে চাই কোন দিকে এগোতে চাইবো। মানে আমার বক্তব্য, যদি আজকে একজন নিট পরীক্ষা দিয়ে ডাক্তারি প্রফেশনকে বেছে নিতে পারেন, যদি একজন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ারিং প্রফেশনকে বেছে নিতে পারেন, বা ক্ল্যাট পরীক্ষা দিয়ে উকিল বা ব্যারিস্টার পদকে বেছে নিতে পারেন, বা ছোটখাটো কোনো প্রফেশনাল কোর্স করে কোনো প্রাইভেট জবকে বেছে নিতে পারেন, তাহলে তার জন্য কত সময় লাগা উচিত, কত খরচ হতে পারে, আর তার জন্য কি মেধা থাকা উচিত। আর রইল বাকি যদি আমাদের ডাব্লিউবিসিএস এর পদের জন্য পরীক্ষা দিতে চাই, তাহলে আমি শুরু করব কোন জায়গায় এবং ধীরে 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 আমি শেষ করব কোন জায়গায়। আমি আমার জীবনের মূল্যবান সময় যে 30 থেকে 32 থেকে 35টা বছর একটা সার্ভিস হোল্ডার হিসেবে কাটাবো, যেভাবে আমি রাজ্য তথা দেশকে প্রশাসনিক জায়গার থেকে পরিচালনার দায়ভার নেব, তাহলে তার নিরিখে আমি কি পাবো, আর আফটার রিটায়ারমেন্ট আমি কোন জায়গায় নিজেকে দেখব, সেই সমস্ত কিছু আলোচনা নিয়েই আজকের এই ক্লাস। শুধুমাত্র ডাব্লিউবিসিএস এর সিলেবাস নিয়ে আজকের কোনো ক্লাস থাকছে না। তো সেই ক্ষেত্রে সেকেন্ড আমরা যে স্লাইড রেখেছি, আগে জানা উচিত যে একজন ছাত্র বা ছাত্রী যদি আগামী দিনে সিভিল সার্ভেন্ট হতে চান, তাহলে সেই ক্ষেত্রে তিনি কি ডিগনিফাইড, কি ডিগনিটি লাভ করতে পারেন। দেখেই নেওয়া যেতে পারছে আমাদের যে যে টার্মগুলো আমরা ইউজ করেছি, এইগুলো কোনো কিন্তু আমাদের শিক্ষাগত বানানো বা কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি আমরা এই টার্ম করিনি। এগুলি সোকল টার্ম বলা হয়। এই শব্দগুলো কিন্তু আগামী দিনে একজন সিভিল সার্ভেন্টের সাথে নিয়োজিত থাকে। সেটা কি আমরা দেখতেই পাচ্ছি, ফার্স্ট যেটা, সেটা হচ্ছে আমাদের গেজেটেড অফিসার। এই গেজেটেড অফিসার বিষয়ের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেকটি বিষয় কিনা, দ্য অনারেবল। দ্য অনারেবল ইন দ্য সেন্স দ্য অনারেবল পার্সন। আর কি পাচ্ছি আমরা না, ক্যাডার অফিসার। একইভাবে এই ডিগনিফাইড টার্মগুলোকে যে পদমর্যাদার জন্য ডেসক্রিপ্টার্স ওয়ার্ড বা শব্দ ব্যবহৃত হয়, সেগুলি কিরকম ভাবে বলা যেতে পারেন কিনা, আর্কিটেক্টস অফ দ্য স্টেটস ডেস্টিনি। দ্যাট মিনস এক কথায় প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টার এই পদের অধিকারী থাকেন, কিন্তু তিনি যে কাজগুলি করবেন অফিসিয়ালি তিনি করলেও তার সমস্ত উপদেশ, মূল্যবান তথ্য, এগুলি কিন্তু সমস্তটাই সংগৃহীত করেন আমাদেরই আজকের প্রজন্ম যারা আগামী দিনে সিভিল সার্ভেন্ট হতে চলেছেন তাদের ক্ষেত্রে, তাদের থেকে। ফলে সেই ক্ষেত্রেই এই পদের একটি ডেসক্রিপ্টার্স ওয়ার্ড বা লাইন আমরা বলতে পারি, আর্কিটেক্টস অফ দ্য স্টেটস ডেস্টিনি। একজন ডাব্লিউবিসিএস অফিসারই তিনি নিয়োগ করতে পারেন বা তিনি সিদ্ধান্ত নিতে পারেন যে আজকের এই রাজ্য আগামী 10 থেকে 15 থেকে 20 বছর পর কোন জায়গায় থাকবে। নেক্সট আরেকটি শব্দ আমরা বলতেই পারবো কিনা, কাস্টোডিয়ান অফ পাবলিক ট্রাস্ট। কাস্টোডিয়ান অফ পাবলিক ট্রাস্টের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দ্য স্টিল ফ্রেম অফ দ্য স্টেট। তারপর পাচ্ছি আমরা পাবলিক সার্ভেন্টস উইথ ইন্টিগ্রিটি। হ্যাঁ, এই শব্দগুলি যদি নিজের জীবনের সঙ্গে ট্যাগলাইন হিসেবে রাখতে হয়, যদি নিজেকে এই পদে উন্নীত করতে হয়, তাহলে করতে কি হবে, কিভাবে আসবো আমরা, বিস্তারিত বিষয়ে যাব। ফার্স্ট আগে দেখে নেওয়া যাক যে কি উদ্দেশ্য নিয়ে আমরা এগোবো। কেননা আজকের ছাত্র জীবন থেকে শৈশব জীবন
কিশোর থেকে শৈশব কাটিয়ে যখন আমরা ধীরে 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 উন্নীত হই একটি পর্যায়ে, তখন প্রত্যেকটি অভিভাবক, প্রত্যেকটি ছাত্রছাত্রীর মুখে চোখে একটা উদ্দেশ্য থাকে যে আগামী জীবনে আমরা কোন পথে উন্নত লাভ করব, কোন জায়গায় আমরা পৌঁছাবো। জানি সিভিল সার্ভিস পরীক্ষা হয়, বাট এই ডাব্লিউবিসিএস পরীক্ষার পর আমরা কোন কোন ধরনের পদে নিজেদেরকে দেখতে পাবো তার সমগ্রভাবে একটি চিত্র আমরা তুলে ধরেছি। আগে যদি এই উদ্দেশ্য না জেনে, যদি আগে শিক্ষাগত যোগ্যতা, বয়সের মাপকাঠি বা কি কোয়ালিফিকেশন দরকার বা পরীক্ষা কেমন হয় এই বিষয়গুলি জানতে থাকি, তাহলে কোন উদ্দেশ্যে আমি এই বিষয়গুলি জানছি, কোন স্বপ্নের আধারে আমি বিষয়গুলি দেখছি, সেগুলি কিন্তু এক কথায় তাৎপর্যপূর্ণ হয় না। ফলে সেই ক্ষেত্রে আমরা আগে দেখেই নিতে পারছি আমাদের ডাব্লিউবিসিএস যে গ্রুপ এ সার্ভিস হয় কিরকম না, আমাদের রাজ্যের যে সিভিল ক্যাডার নিয়োগ হন তাদেরকে 4 ধরনের গ্রুপে নিয়োগ করা হয়, বিশেষ করে এ গ্রুপ, বি গ্রুপ, সি এবং ডি গ্রুপ। এই ডাব্লিউবিসিএস এ গ্রুপ যে ক্যাডার, তাদের মধ্যে যে দপ্তরগুলি পড়ে বা তারা যে দপ্তরের জন্য নিজেদেরকে এই পদে উন্নীত করবেন, সেই দপ্তরগুলির পুরোটাই আমরা দেখছি এখানে কিনা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, এবং এটা হচ্ছে পুরোটাই এক্সিকিউটিভ। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, তার মধ্যে কি রকম দেখো, প্রাথমিক পোস্টিং হিসেবে কি দেখতে পাচ্ছি না, সাধারণত ব্লক ডেভেলপমেন্ট অফিসারে পোস্টিং হয়, বিডিও হিসেবে এনারা নিয়োজিত হন, এবং এনাদের এক্সেপশন কি না নবান্ন বা অন্যান্য দপ্তরে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা ওএসডি হিসেবে পোস্টিং হতে পারে। আর প্রমোশনের ক্ষেত্রে ডিএমডিসি, আসবে এই বিস্তারিত ডিএমডিসির বিষয় নিয়ে, ডিএমডিসি এবং এসডিও পদে প্রমোশন হয়। তবে সবাই এসডিও হন না ঠিকই, কারণ এই এসডিও হতে গেলে যেটা মেন প্রয়োজন সেটা হচ্ছে তার কাজের ধরন, তার কাজের দায়িত্ব, কেননা কাজ করারও একটা ফলাফল এই পদের জন্য আমাদের কিন্তু বিবেচনা করা হয়। দেন তারপরে যেটা পারবো আমরা ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, মানে আজকে রাজ্যের যে দপ্তরগুলি থাকে তাদের মধ্যে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, যার মধ্যে আমরা কি কি পাচ্ছি না, জিএসটি, এক্সাইজ আর এডিএসআর, মানে রেজিস্ট্রেশন বা স্ট্যাম্প রেভিনিউ, এই 3 ধরনের রেভিনিউ সার্ভিসের পোস্টিং হয় আজকের ডাব্লিউবিসিএস গ্রুপ এর মাধ্যমে। তারপর কি কি পাচ্ছি আমরা, এক কথায় আমরা লিখেছি এগুলিকে কিনা ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস অ্যান্ড দেন ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস। এগুলি তথাকথিতভাবে নিয়োগের একটি দপ্তর, কিন্তু এইগুলো বাদ দিয়েও কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস গ্রুপ এ অফিসারদের নিয়োগের কিন্তু কোনো মাপকাঠি থাকে না, এর বাইরে গিয়েও কিন্তু নিয়োগ হতে পারে। বি গ্রুপ যেটা হতে পারে, যেটা ডাব্লিউবিসিএস গ্রুপ বি, সেই ক্ষেত্রে কি আমরা জানি এটাই যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের গ্রুপ বি পদে যারা আসীন হন তাদের ল অ্যান্ড অর্ডারের জন্য তাদের নিয়োগ করা হয়। ল অ্যান্ড অর্ডার মানে বোঝাই যাচ্ছে পুরোটাই কিন্তু ইউনিফর্ম জব। তার জন্য কি দেখছি আমরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস বলা হয় এটাকে। যদি স্বপ্ন থাকে আগামী দিনে আইপিএস অফিসার হওয়ার ক্ষেত্রে, তার জন্য শুধুমাত্র যে ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা দিয়েই যে আইপিএস অফিসার হওয়া যায় তা কিন্তু কখনোই না। আমাদের রাজ্যের সিভিল সার্ভিসের পরীক্ষার মাধ্যমেও ওই আইপিএস এর স্বপ্ন কিন্তু আমরা পূরণ করতে পারি, কিন্তু তার জন্য আমাকে বসতে হবে ডাব্লিউবিসিএস এক্সাম, আর তার জন্য প্রথম যে পদ হয় সেটাকে বলা হয় ডিএসপি বা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যাকে এক কথায় বলা যায় ডিএসপি। এবং তারপর আমরা লিখেও দিয়েছি প্রেডিকশন না, এটা পুরোটাই অ্যানালিসিস করে আমাদের 5 থেকে 6 বছর সময় লাগে এসডিপিও হওয়া যায়। 5 থেকে 6 বছর পর এসডিপিও মানে এটার অর্থ হচ্ছে সাব ডিভিশনাল পুলিশ অফিসার। এই সাব ডিভিশনাল পুলিশ অফিসার মানে যে সাব ডিভিশন থাকবে বা মহকুমা থাকবে, সেই মহকুমার যিনি শাসক থাকবেন তাকে বলা হয় এসডিও, সাব ডিভিশনাল অফিসার। বাট এই পুলিশের ক্ষেত্রে যিনি সর্বাধীশ ব্যক্তি থাকবেন মহকুমায়, তাকেই আমরা বলতে পারছি এসডিপিও বা সাব ডিভিশনাল পুলিশ অফিসার। জরুরি তথ্য এখানে একটু জানা দরকার কি না, এটি এমনই একটি চাকরি যেহেতু ইউনিফর্ম জব, সেই ইউনিফর্ম জবের ক্ষেত্রে এখানে পরিষ্কারভাবে একটা বিধিবদ্ধ নিয়ম কিন্তু আছে। কি আছে আমরা একটু দেখে নিই। এই পুরুষ এবং মহিলাদের মধ্যে যেটা বাধ্যতামূলক, কি বাধ্যতামূলক দেখছি না, পরিষ্কারভাবে একটা শারীরিক মাপকাঠির কথা এখানে বলা হয়েছে। এই শারীরিক মাপকাঠিটা কিরকম না, এই পুরুষদের ক্ষেত্রে সাধারণত 165 সেন্টিমিটার আর মহিলাদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার একটা উচ্চতা কিন্তু থাকে। এটি ফর্ম ফিল আপের সময় যখন ফর্ম ফিল আপ করা হয়, সিভিল সার্ভিসের যখন বিজ্ঞপ্তি প্রকাশ হয়, সেই বিজ্ঞপ্তি প্রকাশের নিরিখে যে ফর্ম ফিল আপ হয়, সেই ফর্ম ফিল আপে কিন্তু এই ধরনের অপশন থাকবে যে স্টেট ইউর রেস বা স্টেট ইউর হাইট। সেই হাইটের ক্ষেত্রে কিন্তু আমার যেটা হাইট, সেই হাইটটা আমাদের আগের থেকে মেপে রাখতে হয় এবং ফর্ম ফিল আপের সময় সেটা আমাদেরকে পুট করতে হয়, টাইপ করতে হয়। নেক্সট আমরা চলে যাব পরবর্তী গ্রুপেতে, ডাব্লিউবিসিএস গ্রুপ সি, বা এটাকে বলা যেতে পারে কিনা ফিডার পোস্ট। এই ফিডার পোস্ট কি বলছি আমরা, এগুলোকে অনেক ক্ষেত্রে জুনিয়র সার্ভিস বলা যায়। সেই জুনিয়র সার্ভিসটাই হচ্ছে ফিডার পোস্ট, কারণ এখানে প্রমোশন পেয়ে গ্রুপ এতেও যাওয়া যায়। মাইন্ডেড, ডাব্লিউবিসিএস গ্রুপ সি থেকে কিন্তু গ্রুপ এতেও যাওয়া যাচ্ছে মানে এটাই হয়ে থাকে। তবে আমাদের রাজ্যে যে 4 ধরনের সিভিল সার্ভে নিয়োগ হয়, ডাব্লিউবিসিএস এ গ্রুপ, ডাব্লিউবিসিএস বি গ্রুপ, ডাব্লিউবিসিএস সি গ্রুপ এবং ডি গ্রুপ, তাদের মধ্যে থেকে সব থেকে বেশি
সব থেকে বেশি ভ্যাকেন্সি যেটা থাকে সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস সি গ্রুপের ক্ষেত্রে। দেখাই যাচ্ছে যে কত ধরনের ভ্যাকেন্সি এই ডাব্লিউবিসিএস সি গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য। এবং একটি ছাত্রছাত্রী শুধুই যদি এখন থেকে স্বপ্ন রাখে যে আমি ক্লাস 8-9 থেকেই ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা উকিল বা আদার্স চিন্তা ভাবনায় যাবো, যেরকম গতানুগতিক চলছে আমাদের সমাজে, তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু এই স্বপ্নের জায়গা থেকে অনেকটা দূরে চলে যায়। যদি এই ভিডিও পৌঁছে থাকে তাদের কাছে, তাহলে এর জন্য যে কাঠঘাট পোড়াতে হবে, যে বাধা অতিক্রম করাতে হবে, আসবো আমরা সেই বাধাতে যে কিভাবে হওয়া যেতে পারে এই জায়গায়। তার আগে আমি অপরচুনিটির জায়গা তুলে ধরেছি যে আজকে সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে আজকে কোন কোন পদে নিজেদেরকে আসীন করা যেতে পারে। তো সেই হিসেবেই আমরা রেখেছি কি কি পদ, একটু দেখে নিই এক ঝলকে। ইনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট অফ ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম। এই কারেকশনাল হোম শব্দটা কিন্তু আমাদের বাংলা সমাজে অতটা প্রবাদ হিসেবে চলে না। আমরা জানি জেল। তো এই জেলের যে আধিকারিক, সেই সিভিল সার্ভেন্ট নিয়োগ হয় কিন্তু ডাব্লিউবিসিএস গ্রুপ সির মাধ্যমে, যাকেই বলা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম। একইভাবে একটি পদ আমরা পাচ্ছি জয়েন্ট বিডিও, ঠিক একইভাবে পাচ্ছি এসটিও। এটি একটি নতুন আপডেটেড ভার্সন। এটির আগে নাম ছিল এসিটিও। এসিটিও মানে এটাকে বলা যায় অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার। এ ফর অ্যাসিস্ট্যান্ট, সি ফর কমার্শিয়াল, টি ফর ট্যাক্স অ্যান্ড ও ফর অফিসার। অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, যার আজকের নাম হয়েছে কিন্তু এসটিও। ঠিক একইভাবে আমরা আসি কনজিউমার অ্যাফেয়ার্সে, একইভাবে আসি ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস, যাকে বলা হয় এসএলআর, এসএলআরও। আরেকটি পাচ্ছি কিনা অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার, এসিআরও। ক্যানাল রেভিনিউ অফিসারের সাথে এখানেও জেলার বা সাব জেলার, যদিও এই যে পদগুলি রাখা হয়েছে, পিএসসি মিসলেনিয়াস বলে একটু পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হয়ে থাকে, সেই পিএসসি মিসলেনিয়াসের মাধ্যমেও কিন্তু এই পদে আসীন হওয়া যায়। কিন্তু আবার ডাব্লিউবিসিএস গ্রুপ সির মধ্যেও এই পদগুলি রাখা হয়, যে হায়ারকি মেনটেন হয় তার মধ্যে এগুলোকেও কিন্তু রাখা হয় ডাব্লিউবিসিএস গ্রুপ সিতে। বিস্তারিত বিবরণ যেটা দেখা যাচ্ছে আমাদের স্ক্রিনে, চিন্তার কোনো কারণ নেই, কারণ এই অ্যানোটেশন বা এই টোটাল পিডিএফ ফাইল এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে তোমরা দেখতে পাবে। সেখান থেকে ডাউনলোড করে নিয়ে খুব সুন্দরভাবে নিজেদেরকে তৈরি করতে পারো। আমরা চলে যাব নেক্সট পরবর্তীতে ডাব্লিউবিসিএস গ্রুপ ডি। অ্যাকচুয়ালি এই ডাব্লিউবিসিএস গ্রুপ ডি যেটা লোয়ার কেডার অফিসার, এখানে 3 ধরনের পদের জন্য রিক্রুটমেন্ট হয়, যথাক্রমে পিডিও পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, সিআই ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিজ, আর হচ্ছে রিফিউজি অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফিসার, যাকে বলা হয় আরআরআর, ট্রিপল আর। এই 3 ধরনের পদের জন্য রাখা হয় স্টেট গ্রুপ ডি অফিসারদেরকে। এবং টোটাল হায়ারকি নিয়ে, হায়ারকি মানে আমি কোন পদে যোগ্যতায় আমি জয়েন করব, এন্ট্রি লেভেলে আমি কোন পদ পাবো, মিড লেভেলে আমি কোথায় যাব, সিনিয়র লেভেলে কোথায় যাব, আর অ্যাট দ্য এন্ড আমি কোথায় পৌঁছাতে পারবো। কেননা এটা পুরোটাই প্রমোশনাল জব। প্রমোশন ডিপেন্ড করবে পরিষ্কারভাবে আমরা যারা আছি ক্যাডাররা, যারা কাজ করব সিভিল সার্ভেন্ট হয়ে, তাদের কাজের খতিয়ানের উপরে। তো সেই ক্ষেত্রে গ্রুপ এ সার্ভিসের যে হায়ারকি, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভের যে হায়ারকি আমরা তুলে ধরেছি, সেই ক্ষেত্রে অসম্ভব কাজের বিষয়। অসম্ভবভাবে যদি দেখতে পারো যে কতটা উপকারী এই জায়গাগুলি, তাহলে আমাদের চোখে মুখে সেই স্বপ্নের মাধ্যমে আগামী দিনে বেশি না 3 থেকে 4 বছরের মধ্যে কিন্তু আমরা এই ধরনের এক্সাম ক্র্যাক করতে অবশ্যই পারবো। কেননা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা উকিল শুধু যে এটাই প্রফেশন হতে পারে তা না। হ্যাঁ, এই বিষয়ে হয়তো আমার ভিডিও যারা দেখছো, শ্রোতা বন্ধুরা যারা আছো, তাদের মনে হতে পারে এ রাজ্যে তো চাকরিই নেই। কোনো না কোনোভাবে একটা এক্সকিউজ খাড়া না করে যদি বিষয়গুলিকে জানা যায়, কেননা একটা কথা মাথায় রাখা উচিত, সিভিল সার্ভেন্ট যদি নিয়োগ না হয় তাহলে কোনোভাবেই রাজ্য কিছুদিন চলতে পারে, কিন্তু সুদূরপ্রসারীভাবে কখনোই চলতে পারে না। আর এই পরীক্ষার এতটাই ভাস্ট সিলেবাস, একটা বার পরীক্ষা দিয়েই যে সিভিল সার্ভেন্ট হওয়া যায় না তা না, খুব কম ক্যান্ডিডেট ব্যতিক্রম তারা হতে পারেন। কিন্তু যদি সুদূরপ্রসারী চিন্তা ভাবনা করে একটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার জীবনের সেরা 5 থেকে 7টা বছর ব্যয় করতে পারেন, তার আগে তার এন্ট্রান্সের এক্সামের জন্য, সেটা নিট হতে পারে, ডাব্লিউবিজেই হতে পারে, তার জন্য 2 থেকে 3 বছর ব্যয় করতে পারেন। তারপর গিয়ে 4 বছর বা 5 থেকে 6 বছরের ধরে কোনো সরকারি বা প্রাইভেট কলেজ থেকে একটা মোটা টাকা খরচ করে ফিজ দিয়ে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরেও 7 থেকে 10 বছর সময় লেগে যদি যায় তার নিজস্ব প্রাতিষ্ঠানিক জায়গা তৈরি করতে, তার থেকে ডাব্লিউবিসিএস অনেক বেটার। ফলে সেই ক্ষেত্রে আমরা চাইবো এই ভিডিও যেন প্রত্যেকটি শ্রোতা বন্ধুদের কাছে একটা মাইলস্টোন হয়ে থাকে। তো গ্রুপ এর যে হায়ারকি, সেটা আমরা হায়ারকিটা এন্ট্রি লেভেল, দেন ফিল্ড পোস্টিং, দেন মিড লেভেল, তারপর সিনিয়র লেভেল আর সেক্রেটারিয়েট, 4টি ক্রমশ ঊর্ধ্বগামী পদকে আমরা রেখেছি। ঠিক এইভাবেই কিন্তু আজকের প্রমোশন হয়ে থাকছে প্রতিটি সিভিল সার্ভেন্টের কাছে। কিরকম না, এন্ট্রি লেভেলে যেটা হয়, আগে ছিল আমাদের এই টার্মটা, সেটা হচ্ছে ডিএমডিসি, যার ফুল ফর্ম হচ্ছে ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর। কি এটা হয়ে থাকে,
আমাদের রাজ্যে যে সিভিল সার্ভিস পরীক্ষা হয়, সেটা যত নাম্বারের পরীক্ষা হয়, ইন্টারভিউ হয়, তারপরে গিয়ে যারা এ গ্রেডের জন্য সিলেক্টেড হন, তাদের শুরুতেই যে পোস্টিং দিয়ে দেওয়া হয় তা না। তাদের কিছুদিন নবান্ন বা রাইটার্স বিল্ডিং, যেটা আমাদের, যেখান থেকে আমাদের রাজ্যের সম্পূর্ণ কার্যকলাপ পরিচালনা হয়, তাদের সেখানে ডিএমডিসি পদে কিছুদিনের জন্য রাখা হয়। তারপর তাদের মিড লেভেলের বা ফিল্ড পোস্টিং এর জন্য পাঠানো হয় কোথায় না, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যার বাংলা অর্থ হচ্ছে সমষ্টি উন্নয়ন আধিকারিক। ইয়েস, জানা উচিত যে আজকে বাংলার সমাজের যেখানে বাংলা ভাষা অবলুপ্ত, সেখানে একজন বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তার বাংলা শব্দটা কি না, সমষ্টি উন্নয়ন আধিকারিক। সেখানে তার কাজ কি, কি রেসপন্সিবিলিটি, তার কাজের দায়িত্ব কি থাকবে, প্রত্যেকটি পদের ক্ষেত্রে লেখা আছে। দেন মিড লেভেলে যদি আমরা এগোই, মানে ব্লক ডেভেলপমেন্টের পর যে আমাদের পরিষ্কারভাবে যে প্রমোশন হবে, সেটা আমরা পৌঁছেই যাচ্ছি কিন্তু সাব ডিভিশনাল অফিসার। এবং যেই ক্ষেত্রে এখানে যারা আমরা পৌঁছাবো, তারা কিন্তু তখন আমরা বলবোই পরিষ্কারভাবে আইএএস ক্যাডার বা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এটা প্রমোটেড আইএএস। এরকম অজস্র উদাহরণ আছে আমাদের রাজ্যে, যারা আমাদেরই ছাত্রছাত্রী আছেন, যারা আজকে বিডিও পদে আসীন হওয়ার পর রিসেন্ট এসডিও পদে গেছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে আজকের এই সময়সীমাটাও কিন্তু আজকে আসতে চলেছে। আসবো আমরা সেই স্লাইড নিয়ে। নেক্সট, পরবর্তীতে যদি যাই, সিনিয়র লেভেল সেক্রেটারিয়েট, যেখানে আমরা পাচ্ছি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ভাবা যাচ্ছে যে কোন লেভেলে আমরা পৌঁছাতে পারছি। যদি আজকে আমার 60 ইয়ার্স অফ লাইফ, যদি 60 বছরের জায়গায় রিটায়ারমেন্ট, আজকে আমি একটা জেলার অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে রিটায়ারমেন্ট বা অবসর নিতে পারি, তাহলে পরবর্তী জীবনটা কিন্তু আমার বসে থাকছে না। কেননা কোনো না কোনো প্রাইভেট জায়গায় আমাকে সসম্মানে সেখানে নিয়োজিত করা হবে, এবং সেই জায়গায় আমি নিজের কাজকর্মের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে এগোতে পারবো। যাই হোক, এই ছিল আজকে আমাদের গ্রুপ এর অ্যাকচুয়াল হায়ারকি। একইভাবে যদি আমরা গ্রুপ বি তে পৌঁছাই, গ্রুপ বির হায়ারকি, যেটা ল অ্যান্ড ইউনিফর্ম বলছিলাম, যেটা যে আজকে যদি ছাত্রছাত্রীদের ইচ্ছে থাকে স্যার আইপিএস কিভাবে, কেন এগুলো সিনেমা দেখে বা কোনো চলচ্চিত্র দেখে বা কোনো মুভি দেখে ইন্সপায়ার হওয়াই যায়, কিন্তু বাস্তব বড় কঠিন। সেই বাস্তবের ওই জায়গায় পৌঁছাতে গেলে কিভাবে হতে হয়, কোন জায়গা থেকে শুরু করা যেতে পারে, তার জন্যই আজকের এই সেশন। তো সেই ক্ষেত্রে এন্ট্রি লেভেলে যদি যাই আমরা, সেই এন্ট্রি লেভেলের যেটা গ্রুপ বি, মানে যদি আজকে আমার 160 সেন্টিমিটার, যে আগে স্লাইডে আমরা বলেছিলাম 150 সেন্টিমিটার হাইটের উচ্চতার মাপকাঠি আমি যদি পূরণ করতে পারি, আর সিভিল সার্ভিস পরীক্ষার সমস্ত ধাপগুলিকে সম্পূর্ণ আনন্দের সাথে যদি কোয়ালিফাই করতে পারি, তাহলে ডাব্লিউবিসিএস গ্রুপ বি কিভাবে চয়েস করা যেতে পারে, এই নিয়েও আমরা আসব। বিস্তারিত আজকের সেশনে আছে যে কিভাবে ডাব্লিউবিসিএস গ্রুপ বিতে উন্নীত হওয়া যায়। তো যদি হওয়া যায় ডাব্লিউবিসিএস গ্রুপ বিতে, তাহলে সেক্ষেত্রে প্রথম যে পদ আমি পাইব, সেটা হচ্ছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা ডিএসপি, যাকে বলা হয় উপ পুলিশ সুপার। এবং তার কি রেসপন্সিবিলিটি সাইডে কিন্তু আমরা রেখেছি। একইভাবে যদি ফিল্ড পোস্টিং এ যাই, সেই ফিল্ড পোস্টিং রাখা হচ্ছে কোথায় না, এসডিপিও পদে, যাকে বলা হয় সাব ডিভিশনাল পুলিশ অফিসার। আর এই সাব ডিভিশনাল পুলিশ অফিসার মানেই কিন্তু হয়ে যাচ্ছে সেটা মহকুমা পুলিশ আধিকারিক। কিন্তু এর পরের মিড লেভেল যেটা, সেটাই আসছে কিন্তু অ্যাডিশনাল এসপি। এই অ্যাডিশনাল এসপি মানে অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার। মানে প্রত্যেকটি রাজ্যের জেলার যে কর্মাধ্যক্ষ ব্যক্তি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি তো প্রশাসনিক দিক সামলে থাকেন। তাকে ল অ্যান্ড অর্ডারের দিক থেকে যে জেলার সর্বাধীশ ব্যক্তি থাকবেন পার্টিকুলার ওই জেলার মধ্যে, সেটা হতে পারে হাওড়া, সেটা হতে পারে হুগলি, সেটা হতে পারে আমাদের উত্তর 24 পরগনা, সেটা হতে পারে পশ্চিম মেদিনীপুর। তো এই খবরগুলি আমাদের এবিপি আনন্দ তথা অন্যান্য নিউজ চ্যানেলে আমরা দেখতে পাই। তো সেইখান থেকেই এই শব্দগুলিকে আমরা চয়ন করে থাকি কিনা এসপি। তো এই অ্যাডিশনাল এসপি এই জায়গা থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের আইপিএস র্যাঙ্ক, ইন্ডিয়ান পুলিশ সার্ভিসেস, যে ইউপিএসসির মাধ্যমে যে আইপিএস, যেখানে আমাদের শোল্ডারে লেখা থাকবে আইপিএস, এতদূর পর্যন্ত কিন্তু লেখাই থাকছে পুরোটাই ডাব্লিউবিপিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। আর এর পরবর্তী পদটাতেই কিন্তু থাকছে ওখানে আইপিএস। ঠিক একইভাবে তার পরবর্তী পর্যায়ে যেটা সিনিয়র লেভেল বা সেক্রেটারিয়াট, সেখানে কিন্তু পুরোটাই আমরা দেখতেই পাচ্ছি এসপি বা প্রমোটেড টু আইপিএস, অরিজিনালি আইপিএস অফিসার। এবার তো আইপিএস এর ওই পদ থেকে ডিআইজি, আইজি, নানান ধরনের পদ তাদের জন্য ওয়েট করে থাকবেই। নেক্সট, পরবর্তী যদি আমরা গ্রুপ সিতে যাই, একটি পদকে নিয়ে আমরা রেখেছি, কেন গ্রুপ সিতে অনেক ধরনের পদের আগে স্লাইডে আমরা দেখেছিলাম। কেননা সেখানে দেখেছিলাম সুপারিনটেন্ডেন্ট অফ জেল বা কারেকশনাল হোম, জয়েন্ট বিডিও, সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ অফিসার, এসটিও স্টেট ট্যাক্স অফিসার, যেটা এসিটিও পরিবর্তন হয়েছে। তো আমরা একটি পদকে নিয়েছি, সেটা হচ্ছে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার পদে যদি জয়েন করা হয়, তাহলে সেখান থেকে কি প্রমোশন, এবং সেই প্রমোশনের সময়সীমা পর্যন্ত দেওয়া আছে যে 8 থেকে 12 বছর সার্ভিসের পর
ফিল্ড পোস্টিং যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসারে উন্নীত হওয়া যায়। যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার কোন একটি ছাত্র বা ছাত্রী তার জীবনের সেরা সময় শুরু করতেই পারে ডাব্লিউবিসিএস এ গ্রেড মাধ্যমে, কিন্তু ডাব্লিউবিসিএস সি এর মাধ্যমেও কিন্তু তার সেই স্বপ্ন যে পূরণ হবে না তা না। আর এর বি বা সি ডিফারেন্স কি সেটা পরীক্ষার মাধ্যমে হয়, আসবো সেই সেশনে। তো আপাতত ব্লক ডেভেলপমেন্ট জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে আমরা যাচ্ছি বিডিও, দেন তার পরবর্তী মিড লেভেলে আমরা যেটা পাচ্ছি সেটা একইভাবে সাব ডিভিশনাল অফিসার, ঠিক একইভাবে সেক্রেটারিয়েটে যাচ্ছি আমরা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো বোঝাই যাচ্ছে আজকের এর মাধ্যমে যে আমরা কোন পথে এগোতে পারবো এবং এর জন্য কি কি পথ আমাদের অতিক্রম করতে হবে। নেক্সট পরবর্তী জায়গায় যাব, ডাব্লিউবিসিএস গ্রুপ ডির যে পোস্ট তার জন্য আমরা রেখেছি পঞ্চায়েতকে, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার। এটার মানে কি, এই যে পঞ্চায়েত, যারা শহরে বড় হচ্ছি আমরা ছাত্রছাত্রীরা, তারা গ্রামের যে পঞ্চায়েতের ব্যাপারটি থাকে এটিকে আমরা বুঝে উঠতে পারি না। অ্যাকচুয়ালি গ্রামগুলিতে অনেকগুলি গ্রাম নিয়ে যে শাসনভার গঠিত হয় বা শাসনভার অর্পিত হয় যাদের হাতে, তাদের কি বলা হয় পঞ্চায়েত। আর এরকম অনেকগুলি পঞ্চায়েত নিয়ে গঠিত হয় আজকে আমাদের ব্লক বা সমষ্টি, এরকম অনেকগুলি ব্লক নিয়ে গঠিত হয় আজকে আমাদের মহকুমা, আর এরকম দু তিনটি সাব ডিভিশন বা তিন চারটি মহকুমা নিয়ে গঠিত হয় আজকে আমাদের একটি জেলা। ফলে সেই ক্ষেত্রে এই পঞ্চায়েত একদম গ্রাম্য স্তরের জায়গা থেকে কাজ করার জন্য যেটা আসছি সেটা হচ্ছে পিডিও, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার। ঠিক একইভাবে এর প্রমোশনের ক্ষেত্রে ফিল্ড পোস্টিং আবার পেয়ে যাচ্ছি আমরা জয়েন্ট বিডিও, দেন একইভাবে আমরা হায়ারকি মেনটেন করে আসছি বিডিও বা ডিএমডিসি, একইভাবে আমরা এখান থেকে পৌঁছাচ্ছি এসডিও। এই টোটাল লাইফ, টোটাল কাজের যে লাইফ সেটাকে পার করতে নানা করে হলেও 20 থেকে 22 বছর থেকে 25 বছর তো একটা সময় লাগেই। তো সেই কারণেই যদি একটি ছাত্র বা ছাত্রী একদম এন্ট্রি লেভেল, কত বয়সে এই চাকরি পাওয়া যেতে পারে, আসবো পরে স্লাইড নিয়ে, একটু ধৈর্য ধরে থাকতে হবে, কেননা বুঝতে পারছি আজকের সেশনের মাধ্যমে যে হ্যাঁ, যারা এই ভিডিও খুব ভালোভাবে দেখছি তাদের চোখে মুখে আজকে সুন্দরভাবে একটা স্বপ্নের জায়গা কিন্তু তৈরি হচ্ছে বটে। ফলে সেই ক্ষেত্রে কোন লেভেল থেকে আমরা এই বয়সের জায়গায় শুরু করব তার জন্য আসবো আমরা আপাতত এই যে সিলেকশন অফ প্রেফারেন্সের যে প্রক্রিয়া, মানে এতক্ষণ যে যে পদগুলি আমরা বলছিলাম এই পদগুলি তো থাকছেই আমাদের জ্ঞাত হবে, মানে আমরা জানি যে এই পদে নিয়োগ হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমি কোন পদ পাবো, কোন পদের জন্য আমি নিজেকে রাখতে চাইছি, তার একটা প্রসেস থেকে থাকে। আর সেই প্রসেসটারই আমরা রেখেছি সিলেকশন অফ প্রেফারেন্স প্রক্রিয়া, যেটা কিন্তু অ্যাকচুয়ালি যারা ডাব্লিউবিসিএস পড়ি বটে, কিন্তু কোন জায়গায় কিভাবে এই সিলেকশন বা চয়েস প্রক্রিয়া হয়ে থাকে সেটা আমরা জানি না। ফলে তার জন্য আমরা একটু দেখে নিই কি না চয়েস অফ সিট কি না প্রেফারেন্স, এটা কোথায় দিতে হয়। যখন ফর্ম ফিল আপ হয় তখন কি দিতে হয়, ফর্ম ফিল আপের সময় না করে যখন প্রিলিমিনারি পরীক্ষা দিতে যাব তখন কি দিতে হয়, নাকি মেন পরীক্ষা দেওয়ার সময় দিতে হয়, নাকি ইন্টারভিউয়ের সময় দিতে হয়। অ্যাকচুয়ালি সেই জায়গাটির আলোচনা হবে আজকে। প্রথমত প্রিলিমিনারি এক্সাম হয়, তারপরে মেন এক্সাম, যারা পাস করে মেন এক্সামে যাদের কাট অফ সেই মেন এক্সামের ঊর্ধ্বে পৌঁছায়। কাট অফ মানে একটা মার্কস ডিসাইড করা হয় যেটা প্রতি বছর ফিক্স থাকে না, যেটা একাডেমিকের ক্ষেত্রে যে 40% পেলে পাস, এখানে এই ধরনের কোনো পার্সেন্টেজ অফ কাট অফ থাকে না, এটা প্রতি বছর ডিসাইড করা হয় যে বছরের কাট অফ কত হবে। সেই কাট অফের জন্য বিভিন্ন এলিমেন্ট থাকে, কত ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, কোশ্চেনের স্ট্যান্ডার্ড কত, এরকম ভেরিয়াস এলিমেন্টের মাধ্যমে একটা কাট অফ ডিসাইড হয়। আর সেই কাট অফের পরেই আসে আমাদের ইন্টারভিউ। যেদিন আমার ক্যান্ডিডেটের ইন্টারভিউ থাকবে বা যেদিন তোমরা ইন্টারভিউ এর জন্য কল পাচ্ছ, সেই দিন বা যে জায়গায় তোমাদের ইন্টারভিউ রাখা হয়, স্বাভাবিকভাবে পাবলিক সার্ভিস কমিশনের যে অফিস, অ্যাকচুয়ালি মুদিয়ালির পার্কের ওখানে যে অফিস, সেই অফিসেরতে আমাদের এই ইন্টারভিউ প্রক্রিয়া চলে। তো সেই ইন্টারভিউ এর যেদিন কল হয়, সেই ইন্টারভিউ এর বসার আগে আমাদেরকে বিস্তর কিছু ফর্ম সাবমিট করতে হয়, বিভিন্ন ফর্ম ফিল আপ করতে হয়। ওর মধ্যে একটি ফর্ম থাকে যে আপনি যে এ গ্রেডের পদের জন্য আজকে এসেছেন ইন্টারভিউ দিতে, সেখানে আপনি কোন কোন পদগুলিকে চয়েস দেবেন। তো আমরা যখন ইন্টারভিউ কন্ডাক্ট করি, মক ইন্টারভিউ যখন কন্ডাক্ট করে থাকি আমরা O2 একাডেমিয়া থেকে, তখন এই নিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় কেন, কোন পদটি যাওয়া যেতে পারে, কোনটি না যাওয়া যেতে পারে। যেমন লেডি ইন্সপেকশন অফিসার আর ইন্সপেকশন অফিসার। তো লেডি ইন্সপেকশন অফিসার যেটা ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে না, এটা পিএসসি মিসলেনিয়াসের মাধ্যমে হয়ে থাকে। তো এই লেডি ইন্সপেকশন অফিসার মানেই মেয়েরা ভাবে বা ছাত্রীরা ভাবে যেটা আমার জন্যই। ইন্সপেকশন অফিসার তার জন্য কি নয়, অবশ্যই তার জন্য, কিন্তু বেশিরভাগ মেয়েরা এই লেডি ইন্সপেকশন অফিসারকে টিক মারে ফার্স্ট প্রেফারেন্স হিসাবে, যেখানে সে জানেই না যে যার কোনো প্রমোশনই নেই, এক জায়গায় স্টে করে যায়। যেমন রেভিনিউ অফিসার, রেভিনিউ অফিসার ডাব্লিউবিসিএস এর সি গ্রেডের একটি পদ, রেভিনিউ অফিসারে যদি আমরা ফার্স্ট প্রেফারেন্স দিতে পারি, ফলে সেই ক্ষেত্রে রেভিনিউ অফিসারের প্রমোশন বা কাজের যে জায়গা বা নিজেকে দেখানোর বা নিজেকে পরিচয় করানোর যে জায়গা, সেই এখতিয়ারটা খুবই কম। ফলে এর গাইডেন্স আমরা O2 একাডেমিয়া থেকে
ঠিকঠাক সময়ে যে ছাত্রছাত্রীরা যায় তাদেরকে দেওয়া হয়। এ নিয়ে বিস্তারিত অফলাইন বা অনলাইনে আসবো। আজকের সেশন যেটা ছিল আমাদের, যে চয়েস অফ সিটটা কখন হয়। এই চয়েস অফ সিট হয় বিফোর ইন্টারভিউ। যেদিন ইন্টারভিউ হয় ঠিক সেই দিন ইন্টারভিউ এর আগে আমাদের যে ফর্ম ফিল আপ করতে হয় তার মাধ্যমে হয় এই চয়েস অফ সিট। দেন হচ্ছে অ্যালটমেন্ট। কি রকম অ্যালটমেন্ট? এটা কখন হয় না আফটার ইন্টারভিউ হয়। ইন্টারভিউ এর পর অ্যালটমেন্ট বলতে আজকে আমি যে পদ দিয়েছি ফার্স্ট প্রেফারেন্সে, মিস্টার এ মিস্টার বিও সেই পদ দিয়েছে ফার্স্ট প্রেফারেন্সে, তাহলে এবার অ্যালটমেন্ট হয় কিভাবে? অ্যালটমেন্ট হয় মার্কসের বেসিসে। এবার মনে প্রশ্ন আসতেই পারে, স্যার তিনজনেরই মার্কস যদি ইকুয়াল হয়ে থাকে তখন দেখা হয় তাদের ব্যাকগ্রাউন্ডের রেজাল্ট, বা দেখা হতে পারে তাদের মধ্যে সচেষ্ট কে মার্কস কোন সাবজেক্টের বেশি পেয়েছে। এগুলো পুরোটাই ডিসাইড করে পাবলিক সার্ভিস কমিশন। ফলে সেই ক্ষেত্রে অ্যালটমেন্টের জায়গাটাও একটা পার্ট থাকে। কেননা আমি যেটা ফার্স্ট প্রেফারেন্স দিয়ে দেবো সেটাই যে আমি ফার্স্ট প্রেফারেন্স হিসেবে পাবো তা কিন্তু না। আমি আমার চয়েস দিতে পারি, আমার প্রেফারেন্স দিতে পারি, অগ্রাধিকার বলা হয় এটাকে, এটাকে আমি দিতে পারি। আর যদি না দিই তাহলে ওনারা বুঝতে পারবেন না যে আমি কি চাইছি, কোন পদের জন্য আসছি। তো নেক্সট তার পরবর্তীতে যেটা একটু ব্যতিক্রম আছে কিনা এই রেভিনিউ সার্ভিসের ক্ষেত্রে। কিরকম ব্যতিক্রম না বলা হচ্ছে রেভিনিউ সার্ভিস সিলেক্ট করলে জিএসটি এক্সাইজ নাকি এডিএসআর এ পোস্টিং হবে তা প্রার্থীর হাতে থাকে না, দপ্তরের শূন্য পদ ও অ্যালোকেশনের উপরে নির্ভর করে। একদমই তাই, এই ব্যতিক্রমটি থেকে থাকে যদি আমরা রেভিনিউ সার্ভিস সিলেক্ট করে থাকি। নেক্সট পরবর্তী যে জায়গায় যাব, যেটা ওয়েট করছে আমাদের, যে আমরা এই যে এত কিছু শুনছি, এত স্বপ্ন দেখছি, বা এর জন্য যে পথ আমরা অতিক্রম করব, যে বৈতরণী আমরা পার হব, তাহলে তার জন্য আমরা পাবো কি? কেননা অ্যাকচুয়ালি তো হ্যাঁ আমি চাইছি প্রশাসনিক দিক সামলাতে, কিন্তু অ্যাকচুয়ালি তো মান্থলি এন্ড আমাকে একটা ফিজ রিলেটেড বিষয়ে আসতে হয়। ফলে সেই ক্ষেত্রে আজকে তুলনা করা যেতে পারে, খাবার টেবিলে এই নিয়ে আলোচনা করা যেতে পারে, যারা আমাদের গার্জেন বা অভিভাবক আছেন তাদের থেকে সুপরামর্শ নেওয়া যেতে পারে, বা আমরা আছি তোমাদের সাথে O2 একাডেমিয়ায়, কমেন্টেও আমাদের থেকে পরামর্শ নিতে পারো, ডিরেক্টলি ফোনও করতে পারো। এর জন্য কোনো ফিস বা পয়সা লাগে না। তো সেই ক্ষেত্রে যেটা আমরা রেখেছি এক ঝলকে, কেননা যেটা আমাদেরকে অগ্রগতিতে সাহায্য করবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের অয়েল জেনারেট করবে শরীরে, যেটা আমাদেরকে মোটিভেট করবে, যে গভর্নমেন্ট স্যালারি কিরকম হতে পারে, একইভাবে এ বি সি এবং ডি চারটি গ্রুপের ক্ষেত্রে কি কি স্যালারি হতে পারে। তাহলে সেই নিয়ে যদি আমরা আসি, এই গ্রুপ এর ক্ষেত্রে এই এত দীর্ঘায়িত কিছু না করে আমি ইন হ্যান্ড মানে আমি হাতে কত পাবো, মানে আমি যে কাজ করব মাসের 30-31 না, গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী পরিষ্কারভাবে প্রতি মাসের 28-29 তারিখে বেতন হয়। জেনারেলি 28 তারিখেই বেতন হয়ে থাকে। যখন এই 28 তারিখ বেতন হয় তখন যদি মাস 31 দিনে হয় তাহলে 3 দিন আমি যে অফিস যাব না সেটি করা যায় না, এগুলো সার্ভিস রুলের মধ্যে থাকবেই। ওই 3 দিন যদি আমি না যাই অফিস, তাহলে ওই মাসে স্যালারি পেয়ে গেছি বলে আমি গেলাম না তাই আমার কোনো পানিশমেন্ট হলো না তা না, পরের মাসে গিয়ে ওটা অ্যাডজাস্ট হয়। ফলে 28 তারিখ আমার হাতে যে স্যালারি ঢুকবে সেটা ইন হ্যান্ড, মানে সমস্ত কিছু কাটছাট করার পর যদি এ গ্রেডের ক্ষেত্রে আমরা এগোই তাহলে সেটা 75,000 to 80,000, 75 থেকে 80 হাজার টাকা স্যালারি ঢুকে। এটাই একটা আক্ষেপের বিষয় যে আমরা জানি এই বিষয়গুলি যখন, তখন এই পদে যে আমরা এগোতে থাকবো তার আর সময় বা সচেষ্টতা বা আমাদের সেই মনের মধ্যে ইচ্ছা থাকে না। কেন? সাংসারিক প্রেশার, নানান ধরনের অর্থনৈতিক প্রতিকূলতা, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক নানান ধরনের চাপ আমাদের মধ্যে চলে আসে। ফলে একটু যদি ডিসাইড করা যায়, কেন আজকে যদি একটা ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা করতে হয় তাহলে সেখানে 10 থেকে 12 লক্ষ টাকা অবশ্যই খরচ হয়। আর সেই খরচ হেতু যখন চাকরি হয়, সেই চাকরি যদি মিডিওকার স্টুডেন্ট হয়ে থাকে তাহলে মোটামুটি ভাবে এখনকার স্কেল অনুযায়ী ম্যাক্সিমাম আমাদের যে ডেটা বা স্ট্যাটিস্টিক্স 15 থেকে 20 হাজারের মধ্যে একটা ইঞ্জিনিয়ার ছেলে চাকরি পেতে পারে। তাও আবার সেই পোস্টিং হয়তো কলকাতা বা আমাদের পশ্চিমবঙ্গে হয় না, তারা চলে যায় বাইরে, যাদেরকে আমাদের রাজ্যের একটা নতুন শব্দ হয়েছে পরিযায়ী শ্রমিক হিসেবে। পরিযায়ী শ্রমিক মানে কিন্তু কখনোই এটা না যে যারা রাজমিস্ত্রির কাজ করছে বা যারা কোনো ডকে কাজ করছে বা কোনো লজিস্টিক কাজ করছে, তারা না। পরিযায়ী শ্রমিক মানে এক এক রাজ্য থেকে অন্য রাজ্যে যারা যাচ্ছে। ফলে তারা ওই প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে আজকে 10-12 লক্ষ টাকা খরচ করার পর 15 থেকে 20 হাজার টাকার বেতন তারা পায়, যেখানে যদি একটু সময় দিয়ে একটু চিন্তা ভাবনা করে পরিকল্পনা করা যেত তাহলে আজকে 75 থেকে 80 হাজার মাইনার জায়গা আমরা করতে পারতাম। হ্যাঁ, আজকে হয়তো অনেক এক্সকিউজ আমাদের মধ্যে আসবে যে এরকম সব ছেলে মেয়েরাই যদি WBCS কে নিয়ে যায়। না না, আমি আমার কথাটা ভাববো, আমি তোমার কথাটা তোমায় ভাবতে বলবো, আর আপনাকে বলবো আপনার সন্তানের কথাটা আপনি ভাবুন, যে আপনি আপনার ভবিষ্যৎ, ছেলের ভবিষ্যৎ বা মেয়ের ভবিষ্যৎ গড়ার জন্য কোন পথে এগোবেন, কিভাবে যাবেন। আদার্স বিশেষ সুবিধা তো থাকে, এগুলো পার্কস অ্যান্ড পার্কিউজিভ বলা হয়। কেন? সরকারি অফিসার মানে তাদের সুবিধার বা বিভিন্ন ধরনের ফেসিলিটির যে শেষ আছে কিছু তা না, চূড়ান্ত ধরনের ফেসিলিটিস থাকবেই, কিন্তু অ্যাকচুয়ালি আমি যেটা পাবো তার স্যালারি যেটা দেখেছি আমরা 75,000 to 80,000। সেম স্যালারি কাজ করে কিন্তু WBCS গ্রুপ বি এর ক্ষেত্রেও। সি বা ডি স্বাভাবিকভাবেই একটু কম থাকবেই,
সেখানে 55 থেকে 60,000 ইন হ্যান্ড আমরা গ্রুপ সি তে পাই, আর গ্রুপ ডির ক্ষেত্রে পাই 45,000 টু 50,000, মানে 45 থেকে 50,000। এছাড়া মেডিএ বা মেডিকেল অ্যালাউন্স ইন হ্যান্ড স্যালারি হিসেবে করা হয়, যা সময়ের সাথে সাথে অবশ্যই প্রমোশনাল স্যালারি বাড়তেই থাকবে। আজকে যে স্কেলে আমি কাজ করছি পরের বছর আমার সেই স্কেল থাকবে না, আর এর সাথে যদি পরিষ্কারভাবে প্রমোশন আমার থেকে থাকে তাহলে সেই প্রমোশনের জন্য কিন্তু আমার সেই স্যালারির দিকটাও বাড়তে থাকবে পরিষ্কারভাবে। নেক্সট পরবর্তী স্লাইডে যদি যাই, আমরা দেখতে পাবো কি না যে প্রমোশন নিয়ে যে সাম্প্রতিক জল্পনা চলছে আমাদের মধ্যে, হ্যাঁ এই প্রমোশনের বিষয় নিয়ে আজকের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রমোশন নিয়ে কথা বলেছেন কি না, আজকে পরিষ্কারভাবে একটি বিডিও থেকে এসডিও সময়কালীন যে গ্যাপ, যে একজন বিডিও হওয়ার পর এসডিও র্যাঙ্কে, কেন বিডিও কোথায় এসডিও কোথায় এর আগের স্লাইডগুলো আমরা দেখে নিয়েছি, তো এই বিডিও থেকে এসডিওর জায়গায় যদি পৌঁছতে হয় মিনিমাম কতটা সময় লাগা উচিত, ফলে সেই ক্ষেত্রে আগে 8 থেকে 10 বছরের একটা গ্যাপ থাকতো। তো সেটা একটা প্রস্তাব আসছে কি রকম না, বর্তমানে 3 বা 5 বছরের মধ্যে খুব দ্রুত এসডিও পদে প্রমোশন দেওয়ার জন্য যে কথা শোনা যাচ্ছে, এখনো বাস্তবায়িত হয়নি, তবে এটা হতে চলেছে। আর যদি এটা হয়ে গেছে তাহলে 3 থেকে 5 বছরের মধ্যে কিন্তু একজন বিডিও সাহেব তিনি কিন্তু সাব ডিভিশনাল অফিসার হিসেবে জয়েন করতে পারবেন, যেটাকে বলা হতে পারে আইএএস বা প্রমোটেড আইএএস বা এসডিও। একইভাবে আমাদের ইউপিএসসির ধাঁচে কিন্তু পরীক্ষার চেঞ্জ হচ্ছে, এই দুটি প্রস্তাব সিভিল সার্ভিস নিয়ে রাখা হয়েছে। এই ইউপিএসসির ধাঁচে মানে আজকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের পরীক্ষা নিয়ে থাকেন, আইএএস আইপিএস আইইএস আইএফএস আইআরএস বিভিন্ন ধরনের যে পরীক্ষা নিয়ে থাকেন, তার যে সিলেবাস সেটা একটা অন্য ধরনের সিলেবাস থাকে। সেই নিয়ে বিস্তারিত অন্য ভিডিওতে আমরা আসবো যে ইউপিএসসি আইএস এর কি সিলেবাস আছে, আর আমাদের রাজ্যে সিভিল সার্ভিসের সিলেবাস তো আলোচনা হচ্ছেই। তো আমাদের রাজ্যে যে সিলেবাসটা রাখা হয়েছে সেটা ইউপিএসসির ধাঁচে করার চিন্তা ভাবনা চলছে। আজকে 1.5-2 বছর হলো, কিন্তু এখনো লাগু হয়নি, হয়তো নেক্সট 2 বছরের মধ্যে হয়তো সেটা লাগু হবে। তবে এর একটা ভালো দিক হচ্ছে এটাই, যদি আজকে আমরা ইউপিএসসি ধাঁচের পড়াশোনা করি, একটা হিউজ সিলেবাস, যেটা আমরা আসবো অন্য ভিডিও নিয়ে, যেটা রাজ্য প্রস্তাব রেখেছে যে পাবলিক সার্ভিস কমিশন আগামী দিনে সিভিল সার্ভেন্ট ইউপিএসসি ধাঁচের এই সিলেবাসে করবেন, সেই নিয়ে বিস্তারিত যখন আসবো আমরা দেখতে পাবো। যদি ওই সিভিল সার্ভিসের ওই সিলেবাস আমরা কভার করতে পারি তাহলে ইউপিএসসি সেই চাকরিও কিন্তু আজকে আমাদের অনেকটা এগিয়ে যাবে। হ্যাঁ, বলবো না যে ওই সিলেবাসটা করলেই ইউপিএসসি হবে, তবে অনেকটা আমাদের হেল্প করবে। নেক্সট পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি না, আজকের পরীক্ষার এই জায়গায় আমরা পৌঁছাবো কিভাবে। আজকে যে এত এত স্বপ্ন দেখছি, এই যে এসডিও সাহেব বা বিডিও সাহেব বা ডাব্লিউবিসিএস এ বি বা সি আর ডি যে 4টে গ্রুপ আছে, এই জায়গায় পার হতে গেলে কোন কোন ব্যারিয়ার বা কোন কোন ধাপ, কোন কোন পর্যায়ে একটি ছাত্রছাত্রীকে অতিক্রম করতে হয়, মানে কি স্ট্রাকচার অফ সিলেকশন কি রাখা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের তরফে। সেখানে প্রথমত 3টি পার্টে সিলেকশন হয়। কি 3টি পার্ট? ফার্স্ট যেটা রাখা হয় প্রিলিমিনারি এক্সাম, তারপরে রাখা হয় মেইন পরীক্ষা, তারপরে রাখা হয় ইন্টারভিউ প্রসেস। এবং সেই ক্ষেত্রে একটি ছবি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম যে এইখানের যে পরীক্ষাটি হয় পুরোটাই কিন্তু অফলাইন মোডে হয়। কোনোভাবেই সিবিটি বা কম্পিউটার বেসড টেস্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে অনলাইন এক্সাম কন্ডাক্ট করে থাকে সেটা কিন্তু হয় না। ঠিক যেমনটা ইউপিএসসি অফলাইন মোডে হয়, ঠিক সেরকমটাই আমাদের রাজ্যের সিভিল সার্ভিসও কিন্তু অফলাইন মোডে পরীক্ষা হয়। এবার আসবো আমরা বিস্তারিত এই নিয়ে যে প্রিলিমিনারি, মেইন এবং পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্টের অর্থ হচ্ছে সেই সাক্ষাৎকার বা ইন্টারভিউ, যেখানে ইন্টারভিউ দেওয়ার আগে আমাকে চুজ করতে হয় যে আমি কোন পদের জন্য নিজেকে রাখতে চাইছি। ফলে সেই ক্ষেত্রে আমরা ধীরে ধীরে যাবো যে এই পরীক্ষার বিষয়গুলির মধ্যে কি আছে। আর কি না, এই পরীক্ষার ধাপের পর আগে আমরা একটু জেনে নিই যে কোন বয়স থেকে কোন বয়সের মধ্যেই পরীক্ষা দেওয়া যায়, যেটির জন্য আমরা ওয়েট করে বসেছিলাম। আর তার জন্য কোন জায়গা থেকে শুরু করা উচিত, যে একটা সিভিল সার্ভেন্ট হতে গেলে তাকে যে বিস্তর পড়াশোনা করতে হবে, তার জন্য কোন জায়গা থেকে সে স্টার্ট করতে পারবে। রাজ্য সরকার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে বিজ্ঞপ্তি প্রকাশ করে, সেখানে এই যে বয়সের যে জায়গা, এটা হচ্ছে ন্যূনতম আর এটা হচ্ছে সর্বোচ্চ, মানে মিনিমাম কত বয়স হলে এই পরীক্ষায় বসা যায় আর আমি কত বছর বয়স পর্যন্ত এই পরীক্ষা দিতে পারবো, তার দুটি কালাম। এবং এই যে দুটি কালাম, এই দুটি রাখাই হয়েছে আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। কেননা আমাদের এই বয়সের যে ছাড়ের ব্যাপার থাকে, সেটা সরকারি চাকরির ক্ষেত্রে এসসি এসটি ওবিসি এদের ক্ষেত্রে কিন্তু বয়সের একটা ঊর্ধ্বসীমার ছাড় থেকে থাকে। এটা আমাদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী করা হয়। ফলে সেই ক্ষেত্রে আপাতত যে বয়স আমরা রেখেছি এটা কিন্তু জেনারেল কাস্ট। সেই ক্ষেত্রে গ্রুপ এ সার্ভিস যেটা, সেখানে আমি যদি 21 বছর হই, মানে 21 বছর কমপ্লিট করতে পারি, 21 বছর 1 দিন বা 21 বছর 1 ঘন্টা, তাহলেই কিন্তু আমি এই গ্রুপ এ সার্ভিসের জন্য এলিজিবল। বিফোর দ্যাট একটু দেখে নেওয়া উচিত। গ্রুপ বি কিন্তু বলছে 20 বছর ন্যূনতম বয়স, মানে যদি আমি 20 বছর 1 ঘন্টা বয়সের জায়গায় পৌঁছাই তাহলেই কিন্তু আমি গ্রুপ বি সার্ভিস দিতে পারবো।
আর গ্রুপ সি আর গ্রুপ ডি দুটোই কিন্তু 21 বছর। তার মানে মোদ্দা কথা কি দাঁড়াচ্ছে, আমার 4টে গ্রুপের মধ্যে বি বাদ দিয়ে এ গ্রুপ, সি গ্রুপ আর ডি গ্রুপ, এই 3টে গ্রুপ আমরা মিনিমাম 20 বছর পার করলেই দিতে পারবো, আর 21 বছর পার করলেই দিতে পারবো। আর বি গ্রুপের ক্ষেত্রে দিতে পারবো আমরা 20 বছর পার করলে। আর ম্যাক্সিমাম কত বছর পর্যন্ত দিতে পারবো না, এ বি আর সি তিনটেই আছে 36 ইয়ার্স অফ ইউর এজ, মানে 36 বছর পর্যন্ত এই পরীক্ষা বসা যায়। অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা থাকতে পারে যে এরকম কি হয় স্যার, যে এই পরীক্ষাটা 4বার অ্যাটেম্প্ট করা যায় আর দেওয়া যায় না? না, আমাদের পাবলিক সার্ভিস কমিশনের কাছে এই ধরনের কোনো নিয়ম নেই, এবং এটাও নিয়ম নেই যে আজকে প্রিলিমিনারি পাস করলাম আমি 2022 সালের ডাব্লিউবিসিএস বা 23-এর যে নোটিফিকেশন তার প্রিলিমিনারি পাস করলাম, পরের গিয়ে আমি মেন পরীক্ষা ফেল করলাম, ফলে 2024 সালে যে আবার আমাকে প্রিলিমিনারি দিতে হবে কি হবে না এই নিয়ে ভাবারই কোনো জায়গা নেই। ওটা ছিল 2023-এর নোটিফিকেশন, যেখানে আমি প্রিলিমিনারি ফেল করেছি, সরি পাস করেছি, পাস করে আমি মেন্স এক্সাম ফেল করেছি। আবার 2024 মানে আমাকে নতুন ভাবে ফর্ম ফিল আপ করতে হয়েছে, আর নতুন ফর্ম ফিল আপ করতে হয়েছে বলেই কিন্তু আমাকে আবারও প্রিলিমিনারিও পরীক্ষা দিতে হবে। আর সেই ক্ষেত্রে 4বার কি 5বার যে পরীক্ষা বসা যায় এই ধরনের কোনো নিয়ম বা কোনো ডিসিপ্লিন বা এই ধরনের কোনো বাধা আমাদের কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের কাছে নেই। ফলে একটি ক্যান্ডিডেট 21 বছর বয়স থেকে 36 বছর পর্যন্ত যতবার ইচ্ছে এই পরীক্ষা দিতে পারে। ফলে স্বাভাবিকভাবে এটা রাখা হয় ঠিক, কিন্তু কেউ কি দিতে পারে 21, 22, 23 দিতেই থাকবে পরীক্ষা? তা তো না, সে প্রিপারেশন নেবে, দিতে থাকবে, একটা দুটো অ্যাটেম্প্ট তার মিস হবে, তারপর সে ব্যবস্থা করে গ্রিপে নিয়ে আসলে বেরিয়ে গেছে সে সেই জায়গা থেকে। নেক্সট, পরবর্তীতে এখানে ছাড়ের ব্যাপার রাখা হয়েছে আমাদের, যে কোন কোন ক্ষেত্রে কি কি ছাড় রাখা হয়। পরবর্তীতে যাব আমরা কিনা এই বয়সের ছাড়ের এসসি এসটিদের ক্ষেত্রে, ওবিসিদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমার একটা ছাড়। এ নিয়ে আমি বিস্তারিত কোনোভাবে সময় নষ্ট করব না, কেননা এই বিষয়টি যাদের যাদের প্রয়োজন আছে, এই ভিডিও যারা আমার শ্রোতার বন্ধুরা ছাত্রছাত্রীরা দেখছেন, অভিভাবকরা দেখছেন, তারা এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে যাবেন, সেখানে গেলে এই ভিডিওর এই সমস্ত লেখা পিডিএফ আকারে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর তার সাথে ওখানে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, আমাদের নিজস্ব O2 একাডেমিয়ার চ্যানেলের লিঙ্ক থাকবে, সেখানে নিজেদেরকে সংযোজিত করে রাখবেন। ফলে আপনাকে ভাবতে হবে না, যদি ইচ্ছা থেকে থাকে যে সিভিল সার্ভিস পরীক্ষা আমি দেব বা আমার সন্তান বা আমার ছেলে বা মেয়েকে দিয়ে আমি এগোবো, ফলে নোটিফিকেশন কবে বেরোবে, তার আপডেটেড ভার্সন কি আসছে, তার বিজ্ঞপ্তি কবে বেরোবে, সেগুলি সবই কিন্তু আপনি ওই টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে আমাদের থেকে জানতে পারবেন। আর বদমাস ইউটিউব চ্যানেল তো আপনাদের সাথে আছেই। নেক্সট, পরবর্তীতে যাচ্ছি আমরা যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয় কিরকম। ছবি দেখাই যাচ্ছে পরিষ্কারভাবে, আমরা রেখেছি যেটা এমসিকিউ প্যাটার্ন। এমসিকিউ মানে মাল্টিপল চয়েস অফ কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন। সেই মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে কটা, প্রশ্নের ধরনের মান কি হয়, এবং তার জন্য সময় কত বরাদ্দ হয়, এবং কতটা নেগেটিভ মার্কিং থাকে। নেগেটিভ মার্কিং মানে অবশ্যই এখানে আপনি যদি এটা ভুল করেন তার শাস্তি আপনাকে পেতে হয়। ফলে 3টে ভুল হলে 1টি নম্বর কিন্তু আপনার সঠিক উত্তর থেকে কাটা যায়। তো সেই ক্ষেত্রে এই পরীক্ষার ধরনে থাকে 200টি কোশ্চেন, যার পূর্ণ মান থাকে 1 করে। 200 নম্বরের পরীক্ষার সময় বরাদ্দ হয় 2.5 ঘন্টা বা 150 মিনিট। পরবর্তীতে যাব এর মধ্যে আছে কি, এই প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে কি কি বিষয় থাকে, কেননা যে বিষয়গুলি আমাকে পড়তে হবে, কেননা ওই স্বপ্নের জায়গায় পৌঁছতে গেলে গ্রাসরুট জায়গা থেকে যাতে শুরু করতে পারি, তার জন্যই আমাদের O2 একাডেমির বদমাস ইউটিউব চ্যানেলের এই প্রয়াস। তো এই 200 নম্বর কোশ্চেনের মধ্যে কোন কোন সাবজেক্ট থাকবে, না পিএসসি এরকম 8টি সেকশনে ভাগ করে রাখে সাবজেক্টগুলোকে। তো এখানে কি কি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটি সেকশনে কিন্তু 25 নাম্বার করে থাকেই। কিন্তু এখানে একটি বিষয় বলার, এখানে যে এই যে জেনারেল সায়েন্সের যে বিষয় আছে, জেনারেল সায়েন্স, তো এই জেনারেল সায়েন্সের যে 25টা নম্বর থাকে, এর মধ্যে ভাবার এরকম নেই যে জেনারেল সায়েন্স মানে আমি সায়েন্সের একটা মিসলেনিয়াস কিছু পড়ে নেবো না। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টি সাবজেক্টের বিষয় পড়তে হয়। জেনারেল সায়েন্স এই 3টি সাবজেক্টকে নিয়ে সংগঠিত হয়। আরেকটি বিষয় হচ্ছে জেনারেল মেন্টাল এবিলিটি, যেটা থাকে 25 নাম্বার। এই জেনারেল মেন্টাল এবিলিটির অর্থ হচ্ছে 2টি ভাবে আমাদের বুদ্ধিমত্তার পরীক্ষা চলে, একটি হচ্ছে অঙ্ক বা ম্যাথ, আরেকটি হচ্ছে জিআই বা জেনারেল ইন্টেলিজেন্সি। এই দুটিকে নিয়ে থাকে 25টা নম্বর। বাদ বাকি যা দেওয়া আছে সেইখানে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি মানে বোঝাই যাচ্ছে যে ইন্ডিয়ান পলিটি মানে কনস্টিটিউশন বা আমাদের সংবিধান, আর ইকোনমি মানে হচ্ছে অর্থনীতি। একইভাবে আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রির ক্ষেত্রে 2টি বিষয় থাকছে, আর কারেন্ট ইভেন্টস মানে সাম্প্রতিক ঘটনাবলী থাকছে। তবে এই কারেন্ট ইভেন্টসের মধ্যে শুধু যে কারেন্ট ইভেন্টসই থাকে তা না, বেশ কিছু ট্র্যাডিশনাল ধারা বয়ে আসছে যে জিকে গুলি, সেগুলোরও কোশ্চেন থাকে। আমরা O2 একাডেমি থেকে এই বিষয় নিয়ে সম্পূর্ণভাবে অবগত, এবং আমাদের প্রত্যেকটি সাবজেক্টকে আলাদা আলাদাভাবে গুরুত্ব দিয়েই স্যারেরা চ্যাপ্টার ধরে রেডি, সাথে মক টেস্ট। একটা দীর্ঘ বিষয়, আমি এই নিয়ে বিজ্ঞাপনের কোনো জায়গা আসতে চাইছি না। পরবর্তীতে যাচ্ছি আমরা কিনা মেন এক্সাম। যদি প্রিলিমিনারি আমি পাশ করি মানে 5 মার্ক কি ফিক্স না,
পাস মার্ক কখনো ফিক্স নেই এখানে। এই কাট অফ ডিসাইড হয় কিন্তু প্রত্যেকবার কত ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন হয়েছে, আর তারা উত্তর কেমন করেছে, ভ্যাকেন্সির রেসপেক্টে কাট অফ ডিসাইড হয়। মানে যদি আমি 100 ভ্যাকেন্সির রেসপেক্টে যাই, তাহলে পিএসসি মোটামুটি ভাবে হিসেব মতো 10 গুণ ছাত্রছাত্রীকে পাস করানো উচিত প্রিলিমিনারিতে। তাদের নিজস্ব নিয়মও আছে, তারা 5 গুণ 6 গুণ 7 গুণ পাস করাতে পারে, বাট 8 টাইমস বা 10 টাইমস ভ্যাকেন্সি রেসপেক্টে প্রিলিমিনারিতে পাস হবে। প্রিলিমিনারি পাস করার পর মেন্স দিতে যাবে সেই 10 টাইমস ছাত্রছাত্রী, সেই মেন এক্সাম থেকে একটা 5 টাইমস টু 4 to 5 টাইমস ছাত্রছাত্রীকে ডাকা হয় ইন্টারভিউ এর জন্য। এইভাবে সিলেকশন প্রসেস হতে থাকে। ফলে কাট অফ কিন্তু ডিসাইড হবে ঠিক সেই দিন সেই বছরের পরীক্ষার সাপেক্ষে। তো আসবো আমরা মেইন এক্সাম নিয়ে। জানে রাখবো এই যে এতক্ষণ যদি প্রিলিমিনারি পরীক্ষাটা ছিল, এই পুরোটাই ছিল কিন্তু কোয়ালিফাইং ইন নেচার। কোয়ালিফাইং ইন নেচারের অর্থটা কি না, ডাব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে যে মেরিট লিস্ট বা মেধা তালিকা, যে কোন কোন ছাত্রছাত্রী আজকে বা ক্যাডার হিসেবে তারা জয়েন করতে চলেছেন, সেই মেধা তালিকায় কিন্তু প্রিলিমিনারির একটি নম্বরও আসে না। প্রিলিমিনারির একটা একটা ছাঁকনি বলা যেতে পারে, যে আমরা একটু ছেঁকে নিলাম যে আদৌ তাদের কাদের কাদের যোগ্যতা আছে। ওই কারণেই 10 টাইমস মতন পাস করানো হয়। তারপর এবার হয় মেইন এক্সাম। ফলে প্রিলিমিনারিতে প্রাপ্ত মার্কস সেটা যদি কাট অফ আউট অফ 200 120 হয়ে থাকে, যদি বিগত বছরের এক্সাম্পলে আসি আমরা, 2023 সালের যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি হয়েছে, কেন 24 সালের ডাব্লিউবিসিএস এর বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, সেই বিজ্ঞপ্তির পর ফর্ম ফিল আপ কমপ্লিট হয়েছে, পরীক্ষা হয়তো সামনের ইলেকশনের পরবর্তী পর্যায়ে হবে জুন বা জুলাই মাসে। এই নিয়ে তো ইউটিউব চ্যানেল তথা ছাত্রছাত্রীদের মনে একটা চলছেই চিন্তা যে এক্সাম কবে হবে। আমরা ভাবছি আগামী 2-3 বছর পর গিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখন ভাববে যে ডাব্লিউবিসিএস নিয়ে, তাদের জন্য এই ক্লাসে এসছি আমরা। তো সেই ক্ষেত্রে 2023-এর যদি কাট অফে আসি, সেই কাট অফ ছিল 101.25, মানে 101.25 আউট অফ 200। কিন্তু 2022 সালে যদি আমরা যাই, সেখানে 200-র মধ্যে কাট অফ ছিল, যদি খুব ভুল না হই আমরা, সেটা ছিল 127। 2021 সালের কাট অফে যদি যাই, সেটা ছিল 137। 2020 সালের কাট অফে যদি যাই, সেটা ছিল 121। তো প্রতি বছর কাট অফ কিন্তু ভ্যারি করে। আবার 2019-এ যদি যাই আমরা, সেখানে বিলো 100 কাট অফ ছিল 97। ফলে দিস আর দা এক্সাম্পলস অফ কাট অফ। তো প্রিলিমিনারিতে প্রাপ্ত মার্কস যদি কাট অফ হয় 101.25, আর যদি কোনো ছাত্রছাত্রী 160 নম্বর পায়, তার আনন্দিত হওয়ার কিছু নেই, কেন তার এক্সট্রা 59 নম্বর কিন্তু তার মেরিট লিস্টের কোনো জায়গায় আসবে না, কেন এটা পুরোটাই কোয়ালিফাইং ইন নেচার। তো আমাদের শুরু হচ্ছে মেরিট লিস্ট কিন্তু এই মেন এক্সাম থেকে। এই মেন এক্সামের পর্যায়টি কিরকম না, 6টি কম্পালসারি পেপার ও একটি অপশনাল সাবজেক্ট। মানেটা কি না, আমাদের 4 ধরনের যে অফিসার নিয়োগ হবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি আর গ্রুপ ডি, সেই ক্ষেত্রে এ বা বি যদি পদে আসীন হতে হয়, তাহলে এই 6টি কম্পালসারি ও একটি অপশনাল সাবজেক্টের 2টি পেপার সমগ্রটাই দিতে হয়। আর যদি সিডি পদে যেতে হয়, সি বা ডি পদে যেতে হয়, সেক্ষেত্রে শুধুমাত্র এই 6টি কম্পালসারি পেপারের পরীক্ষা দিতে হয়। কি আছে এর মধ্যে, গ্রুপ এ আর বি এর মধ্যে দেখাই যাচ্ছে যেটা আমি বললাম, একটি ঐচ্ছিক বিষয়, 6টি আবশ্যিক। গ্রুপ সিডির মধ্যে 6টি আবশ্যিক পেপার দিতেই হবে। আর তাদের পেপারের নম্বর কত থাকে, আর প্রতিটি পেপারের সময় কত থাকে। এক্ষেত্রে কি, পরের স্লাইডে আমরা যাব এই নম্বর এবং সময়ের জন্য। দেখে নেওয়া যাচ্ছে যে 6টি পেপার কি কি, আপ টু দ্যাট 6টি পেপার কি কি পরিষ্কারভাবে আমরা লিখেছি। আর এই 6টি পেপারের মধ্যে কি কি আছে, কোন কোন পেপার আর কি ভার্সনে পরীক্ষা হয়, তার কত মার্কস আর সময়টা, সেটা আমরা এর আগে স্লাইডেই দেখেছি। আসবো বিস্তারিত এই বিষয়গুলি বোঝার জন্য। কিরকম, এই যে 6টি পেপার হয়, এই 6টি পেপারের মধ্যে প্রথম 2টি পেপার হয় পুরোটাই কিন্তু ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ বলতে কিরকম না, এটা লিখতে হয়, আমাকে কোয়েশ্চেন প্রোভাইড করা হবে এবং পিএসসি দপ্তর থেকে খাতাও প্রোভাইড করা হবে, এবং সেই খাতার মধ্যে আমাকে কিন্তু কোয়েশ্চেনের উত্তর লিখতে হবে ডেসক্রিপটিভ মোডে। বাংলা হলে বাংলা ভাষায়, ইংলিশ পেপার হলে ইংলিশ ভাষায়। আর সেই ক্ষেত্রে বাংলা ছাড়াও আমাদের রাজ্যে যেহেতু অজস্র ভাষাভাষীদের বাস, তো সেই ক্ষেত্রে হিন্দি, উর্দু, নেপালি এবং সাঁওতালি এই 4টি ভাষাও কিন্তু পরীক্ষা হয়। তার সাথে আরেকটি ভাষা আমরা রাখার পরিকল্পনা শুনতে পাচ্ছি হচ্ছে, সেটা হচ্ছে অলচিকি। অলচিকিকেও পেপার 1-এ তোলার একটা প্রস্তাব রাখা হয়েছে, যদি এই নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। ফাইনালি কোনো জায়গায় কিন্তু এখনো পিএসসি পৌঁছায়নি। অলচিকি ভাষা একটি ভাষা আমাদের রাজ্যের সাঁওতালিদের চলে, যেটি আমাদের অপশনাল পেপারের ক্ষেত্রে কিন্তু আসছি আমরা পরে সেই স্লাইডে। তো এই ক্ষেত্রে এই যে 6টি পেপার থাকছে, সেই 6টি পেপারের মধ্যে প্রথম 2টি পেপার ডেসক্রিপটিভ, বাদ বাকি পেপার 3, পেপার 4, পেপার 5 আর পেপার 6, এই 4টি পেপারই কিন্তু হচ্ছে এমসিকিউ, মানে আবারও মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। ইয়েস, 200 নম্বরেরই সব পরীক্ষা হয়, 200টা কোয়েশ্চেন থাকবে, 200 নাম্বার এমসিকিউ। ওএমআর সিটে গোল্লা পাকানোর পরীক্ষা, ঠিক যেমন প্রিলিমিনারিতে হয়েছে। সেখানে পেপার 2-তে, সরি, পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6 দেখাই যাচ্ছে কি কি আছে, এই নিয়ে বিস্তারিত আলোচনার কিছু নেই। বাট
নজর দেবো আমরা অপশনাল 1 এবং অপশনাল 2 তে। এক্ষেত্রে এ আর বি পদে যদি আসীন হতে হয় তাহলে একটি সাবজেক্ট বা একটি বিষয় নিতে হয়। আসবো এর পরের স্লাইডে দিয়ে দিব বিস্তারিত অপশনাল পেপার নিয়ে। তো যে সাবজেক্ট নেওয়া হয় তার দুটি পেপার রাখা হয়, মানে দুটি পেপার, পেপার 1 আর পেপার 2। এই না যে দুটি সাবজেক্ট ভিন্ন সাবজেক্ট, দুটি পেপার, একই সাবজেক্টের দুটি পেপার, যার মার্কস হয় 200 নম্বরের। এবং এই প্রত্যেকটি পরীক্ষা, যেটা এখানে উল্লেখ নেই সেটা এবার আসছি, সেটা যে প্রত্যেকটি পরীক্ষা হয় 3 ঘন্টা করে। এক একটি পরীক্ষার ডিউরেশন হয় 3 ঘন্টা। এবং এটা বলা উচিত, আগাম জানিয়ে দেওয়া উচিত, একটি একটা যুদ্ধ বলা যেতে পারে, এটা একটা লড়াই বলা যেতে পারে। কিরকম লড়াই? আমরা কিরকম ভাবে অভ্যস্ত পরীক্ষা দিতে, না আজকে স্কুলে যাচ্ছি, পরীক্ষা দিচ্ছি, কালকে একটা পরীক্ষা দিচ্ছি, চলে আসছি, বাট এখানে কিন্তু প্রসেস আলাদা। বা অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে একটাই পরীক্ষা হয়, এমসিকিউ দিলাম, সানডেতে গিয়ে চলে এলাম। যেমন কদিন আগেই গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হয়েছে, 45 মিনিট বা 40 মিনিট বা যাই হোক, সেটা 55 মিনিট পরীক্ষা দিয়েছি, হয়ে গেছে। বাট এখানে কিন্তু গল্প আলাদা আছে। পরিষ্কারভাবে একই দিনে দুটি করে পরীক্ষা হয়। ইয়েস, পরীক্ষার টাইমিং হচ্ছে 9টা থেকে, রিপোর্টিং টাইম থাকে 8টায়। যে সেন্টারে আমার পরীক্ষা হয় সেখানে রিপোর্টিং মানে আমাকে উপস্থিত হতেই হয় 8টায়। পরীক্ষা শুরু হয় সকাল 9টার থেকে, 9টার থেকে 12টা। পেপার 1 হলে 2 ঘন্টার গ্যাপ থাকে, 12টা থেকে 2টো ব্রেক টাইম থাকে। আবার 2টো থেকে 5টা শুরু হয়ে যায় পেপার 2। তাহলে একই দিনে যদি দুটি পরীক্ষা হয় তাহলে 6টি পেপার, যেটা কম্পালসারি 6টি পেপার, এই 6টি পেপারের জন্য লাগে আমরা কনজিকিউটিভ 3 দিন। মানে যদি আজকে হয় পেপার 1 2, কাল হবে পেপার 3 4, পরশু হবে পেপার 5 6। তার মধ্যে কোনো গ্যাপ বা ছুটি থাকে না। এবং এই পরীক্ষা এরকম ভাবারও নেই যে এই রবিবার, পরের রবিবার, আবার পরের রবিবার, কোনো চান্স নেই। সোম মঙ্গল বুধ হতে পারে, শুক্র শনি রবি হতে পারে, সেটা পিএসসি ডিসাইড করে কখন হয়, কিভাবে হয়, এবং তার দিন সময় পিএসসি বলে দেয়। আর অপশনাল পেপার যারা আছি, কিছুই না, যেদিন পেপার 6 শেষ হলো, মানে 3 নম্বর দিন যেই শেষ হলো, তার পরের দিনই অপশনাল হতে পারে, অথবা একটা দিন ছুটি পিএসসি খুব মায়া দয়া করলে দিতে পারে, না হলে কিন্তু চান্স নেই। মানে যারা গ্রুপ এ বির জন্য যাব তাদের কিন্তু পরপর 4 দিন পরীক্ষা হবে। আর সেই 4 দিনের প্রত্যেকটি দিন নিয়ে কিন্তু এই পরীক্ষা হয়ে যাবে 8টি। কেননা অপশনাল পেপারের দুটি সাবজেক্টের, একটি সাবজেক্টের দুটি পেপার, পেপার 1 পেপার 2, পেপার 1 3 ঘন্টা, পেপার 2 ও 3 ঘন্টা। কি আছে এই অপশনাল পেপার, আসবো বিস্তারিত নিয়ে। অপশনাল পেপারের ক্ষেত্রেই ঐচ্ছিক বিষয়, যেটা বলছিলাম আমি এর আগে স্লাইডেই, যে গ্রুপ এ বা বি পদে যদি আসীন হতে হয় তাদেরকেই তাই নিতে হয় অপশনাল পেপার। এটা দীর্ঘ বছরের অভিজ্ঞতার নিরিখে আজকের আমার এই ক্লাস। কেন আমি এটুকু আশাবাদী, যারা আগামী দিনে স্বপ্ন দেখতে চাইছে যে সিভিল সার্ভেন্ট যদি হতে হয় তাহলে কোন পদে আসীন হওয়া যায়, সেই কোন পদে আসীন হওয়া যায় থেকে শুরু করে তার বেতন স্ট্রাকচার থেকে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এবং আসছে এখন তাদের কি পদ্ধতিতে পরীক্ষা হয়। তো সেই ঐচ্ছিক বিষয় ছিল গ্রুপ এ আর বি এর জন্য। সি বা ডি এর জন্য কিন্তু কোনোভাবে ঐচ্ছিক বিষয় নেই। কি আছে এই ঐচ্ছিকে? পেপার সংখ্যা, প্রতিটি পেপার থাকবে 200 নম্বরের। মানে এই ঐচ্ছিক বিষয়ের ক্ষেত্রে পেপারের সংখ্যা হয় 2টো, সাবজেক্ট নির্বাচন করতে হয়। কি কি সাবজেক্ট থাকবে আসবে পরের স্লাইডে, যে অপশনাল পেপারের জন্য সাবজেক্ট কি কি থাকে, তো কোন বিষয় নিয়ে আমাকে পড়তে হবে, আর সেই বিষয়ের দুটি পেপার আমাকে পড়তে হবে। প্রতিটি পেপারের থাকে 200 নাম্বার, 3 ঘন্টার করে পরীক্ষা, এবং পরিষ্কারভাবে কোনো এমসিকিউ থাকেই না, এটাকে ডেসক্রিপটিভ ভার্সনে লিখতেই হয়। পরবর্তীতে যাব, এই হচ্ছে আমাদের টোটাল লিস্ট, যেটা পিএসসি তাদের ফর্ম ফিল আপের সময় সিদ্ধান্ত নিতে বলেই দেয় ছাত্রছাত্রীদের, অ্যাসপিরেন্টসদের, যে আপনারা কি অপশনাল নেবেন সিলেক্ট করে নিন। তার জন্য 37টা সাবজেক্ট অপশনাল হিসেবে থাকে। ইয়েস, ফর্ম ফিল আপের যে ফর্ম থাকে, অনলাইন ফর্ম ফিল আপ যে হয়, সেখানে 37টা অপশনাল পেপার সাবজেক্টের নাম আপনারা দেখতে পাবেন বা তোমরা দেখতে পাবে। এবং সেই জায়গার থেকে একটি সাবজেক্টকে আমাকে অপশনাল হিসেবে চুজ করতে হয়। আমরা তাকে ভাগ করে রেখেছি। যদি আমরা ল্যাঙ্গুয়েজ লিটারেচার রিলেটেড পাই, মানে যদি কেউ আর্টস ব্যাকগ্রাউন্ড হয় তাহলে সে কখনোই তো সায়েন্স নিয়ে ভাবতে পারে না। বা যদি কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের গ্র্যাজুয়েশন হয়, স্নাতক করেছে বিএসসিতে বা এমএসসিতে, তাহলে তার কাছে আর্টস জায়গাটাও কিন্তু অনেকটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। ফলে সেই ক্ষেত্রে যারা কলা বিভাগ বা বাণিজ্য বিভাগ থেকে বিএ বা বিকম, এমএ বা এমকম পাস করেছেন, তাদের জন্য লিস্ট অফ সাবজেক্ট স্বাভাবিকভাবেই বলেছিলাম যে এমন কিছু সাবজেক্ট অপশনাল হিসেবে রাখা হয় যেটা আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় কেডারদেরকে সার্ভিস রাখার জন্য তাদের আদৌ সেই যোগ্যতা আছে কিনা সার্ভিস দেওয়ার, তারটা সেটাকে টেস্ট বা তার পরীক্ষার জন্যই কিন্তু এরকম একাধিক অপশনাল সাবজেক্টের জায়গা, যেখানে ফ্রেঞ্চ, পার্সিয়ান, অ্যারাবিক, পালি, এই পালিটাই আমরা বলছিলাম যেটা হচ্ছে অল চিকি ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত, হিন্দি, ইংলিশ এবং বাংলা। স্বাভাবিকভাবে বাংলার ছেলে মেয়েদের কাছে এই বাংলা সাবজেক্টটাই কিন্তু অধিক গুরুত্ব পায় অপশনাল হিসেবে। তাই বাংলায় যেহেতু তারা পড়াশোনা করছে তাই বাংলা গুরুত্ব পায়। বাট আসবো আমরা তারপরে গিয়ে নেক্সট সেশনে, সেটা হচ্ছে আমাদের হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স কি আছে। হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে যে যে সাবজেক্টগুলি হওয়া উচিত সবকটাই আছে। সেখানে অ্যানথ্রোপোলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সাইকোলজি থেকে সোসিওলজি, হিস্ট্রি, জিওগ্রাফি সবটাই আছে।
নেক্সট পরবর্তীতে যাচ্ছি আমরা কি পাঠ করেছি না সায়েন্সের সাবজেক্ট, সেই বিজ্ঞান বিষয়গুলো কি কি না ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক জিওলজি বটানি ফিজিওলজি থেকে কম্পিউটার সায়েন্স। পরবর্তীতে যাচ্ছি আমরা কি না কমার্স ল অ্যান্ড আদার্স এর ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেডিকেল সায়েন্স, এবং তার সাথে এই গ্র্যাজুয়েশনের পরবর্তী পর্যায়ে আমরা যদি যাই যে কোন অপশনাল সাবজেক্ট নিয়ে আমরা এগোবো, ফলে সেই ক্ষেত্রে আমরাও একটা হেল্পিং জায়গা আজকের সেশনে রেখেছি যে মেইনস পরীক্ষার কিভাবে আমরা মেইন পরীক্ষাতে অপশনাল পেপার চুজ করব, তার জন্য কোন কোন ক্রাইটেরিয়া আমাদের দেখা উচিত। যদি একটি ছাত্রছাত্রী এই অপশনাল পেপার কি নেবে ভাবতে চায়, তাহলে তার জন্য ফার্স্ট যেটা আমরা রেখেছি সেটা হচ্ছে গ্র্যাজুয়েশনের বিষয়। স্বাভাবিক, কেননা গ্র্যাজুয়েশনে একটি বিষয়কে 3 থেকে এখনকার এনইপি রুলস অনুযায়ী 4 বছর পড়তে হচ্ছে, এবং সে যদি মাস্টার্স করছে সেই সাবজেক্টে তাহলে আরো তাকে 2 বছর পড়তে হচ্ছে। ফলে সেই সাবজেক্ট সম্বন্ধে একটি বাস্তব নলেজ শূন্য থেকে মিডল হয়ে আপ টু দ্য লেভেল পর্যন্ত নলেজ ছাত্রছাত্রীদের থাকে। ফলে গ্র্যাজুয়েশনের যে সাবজেক্ট সেটা চিন্তা ভাবনা করে নিতে পারবে, কিন্তু দেখতে হবে কেননা সেই যে সাবজেক্ট আমরা চুজ করব সেই সাবজেক্টের গাইডেন্সের কোনো জায়গা আমি অভাব ঘটবে না তো, কেননা একাডেমিক স্তরে যে সাবজেক্ট বা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি যে পড়াশোনা হয়েছে ডাব্লিউবিসিএস স্তরে যে সেটাও হবে তা না, কেন ডাব্লিউবিসিএস এর পরীক্ষার ক্ষেত্রে কোয়েশ্চেন হয়তো ওই সাবজেক্টের উপরেই হবে, বাট কোয়েশ্চেন থাকবে কিন্তু অ্যানালিটিক্যাল বিশ্লেষণাত্মক। সেই অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনকে কিভাবে লেখা উচিত, তার জন্য কি নোটস প্রোভাইড করা উচিত, এটা একটা মূলত বিষয়। ফলে যাদের হয়তো ম্যাথ অনার্স দেখা যায় আমাদের ইনস্টিটিউটেই পড়ছে তারা হয়তো অপশনাল নিয়েছে হিস্ট্রি, আবার দেখা যাচ্ছে যাদের হয়তো হিস্ট্রিতে অনার্স তারা হয়তো কোনো অপশনাল নিয়েছে অ্যানথ্রোপোলজি। এরকম কোনো নিয়ম নেই যে আর্টসের ক্যান্ডিডেট বলে সে সায়েন্সের সাবজেক্ট নিতে পারবে না, কেননা সাবজেক্টটা পুরোটাই অপশনাল, তার যেটা মনে হতে পারে সেটাই নেবে। বাট চুজিং এর ক্ষেত্রে ফার্স্ট আমরা রেখেইছিলাম পড়াশোনা যেটা করেছে গ্র্যাজুয়েশন সেই বিষয় নিয়ে। দেন হচ্ছে জেনারেল স্টাডিজ এর সাথে মিল, এর অর্থটা কি? জেনারেল স্টাডিজ বলতে কি রকম, আমরা যে আগে স্লাইডগুলো দেখছিলাম যে মেন্সে কোন কোন পেপার থাকে, সেই পেপারগুলির সাপেক্ষে যে জেনারেল স্টাডিজ এর পেপার ছিল কিরকম একটু মনে করে দেখে নেবেন। পেপার 3 তে ছিল জেনারেল স্টাডিজ পেপার 1 হিসেবে, পেপার 1 জেনারেল স্টাডিজ মানে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। জেনারেল স্টাডিজ পেপার 2 মানে সেখানে ছিল আমাদের সায়েন্স টেকনোলজি। সায়েন্স টেকনোলজির অর্থ হলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এই 3টি সাবজেক্ট। জেনারেল স্টাডিজ 4 মানে সেখানে ছিল আমাদের ইকোনমিক্স অ্যান্ড পলিটি। আর জেনারেল স্টাডিজ 5 মানে সেখানে ছিল আমাদের ম্যাথ আর রিজনিং। একটু আমার পুরোনো স্লাইডে গিয়ে দেখে নিতে পারবেন আপনারা। তো সেই জেনারেল স্টাডিজ এর যে বিষয়, কেননা আজকে যদি জেনারেল স্টাডিজে হিস্ট্রি নিতে হয়, জেনারেল স্টাডিজে হিস্ট্রি নিতে হয় বলা ভুল, হিস্ট্রি যদি তাকে পড়তেই হয়, কেন মেন্স এক্সাম মানে হিস্ট্রি থাকবে, প্রিলিমিনারি মানে হিস্ট্রি থাকবে। ফলে সেই ক্ষেত্রে যদি হিস্ট্রি আমার পুরোটা পড়া হয় তাহলে তাকে আমি অপশনাল হিসেবে চুজ করতে পারি, কেন যিনি হিস্ট্রি পড়াচ্ছেন তিনি খালি মেন্সের জন্য পড়াচ্ছেন তা তো না, তিনি অপশনাল হিসেবেও তাকে গাইড করে দিতে পারেন, এটি একটি পয়েন্ট। নেক্সট আমরা রেখেছি যে স্কোরিং ট্রেন্ড কি আছে। আমরা আলোচনা করে অ্যানালিসিস করে যেটা দেখতে পেলাম যে যারা যারা আজকে স্কোর করছে, কেননা এই অপশনাল পেপার কিন্তু পাণ্ডিত্যের জায়গা না, আপনার আমার কতটা বিদ্যে আছে ওই সাবজেক্টে এটা দেখা হয় না, এটা দেখা হয় পরিষ্কারভাবে আমার স্কোর কত হয়েছে, আমি প্রিভিয়াস কত মার্কস পেয়েছি সেটা দেখা হয় না, দেখা হয় পরিষ্কারভাবে আমার স্কোর কত হয়েছে। আর আমার পোস্টিং বা মেরিট লিস্ট রেডি হবে অপশনালের স্কোরের উপরে। টোটাল 400 নম্বরের অপশনাল, 200 পেপার 1, 200 পেপার 2। আর এই 400 নম্বর অপশনালের মধ্যে যদি আমি 350 মার্কস তুলতে পারি ডেসক্রিপটিভ মোডে পরীক্ষায়, তাহলে সেই ক্ষেত্রে আমি সবার সেই সর্বাধিক র্যাঙ্কের জন্য যে ইন্টারভিউ এর আগে চয়েস করেছিলাম সেই জায়গাটা কিন্তু আমার স্বপ্ন পূরণ হতে পারে। ফলে সেই র্যাঙ্কিং এর যে জায়গা সেখানে দেখা যাচ্ছে ফার্স্ট র্যাঙ্কে অ্যানথ্রোপোলজি, সেকেন্ড র্যাঙ্কে সোসিওলজি, থার্ড র্যাঙ্কে আছে ফিজিওলজি থার্ড র্যাঙ্কে আছে। আর এই 3টি সাবজেক্টের ট্রেন্ডের পর যেটা ফোর্থ সাবজেক্ট সেটাকে রাখা যেতে পারে হিস্ট্রি হিসেবে। তারপর বাংলার জায়গা হয়, বাংলা সাবজেক্ট অপশনাল হিসেবে যারা যায় তার থেকেও বেস্ট অ্যান্ড ফিউরিয়াস বলতে পারি আমরা, সেটি হচ্ছে একটি অপশনাল পেপার সরি আমাদের সাজেশন অনুযায়ী সেটা হচ্ছে পালি বা অলচিকি অপশনাল হিসেবে যদি নেওয়া যায়। আর কি দেখা যেতে পারে কিনা আমি যে সাবজেক্টটা নিলাম তার স্টাডি মেটেরিয়াল এবং তার সাথে গাইডেন্স অ্যাভেলেবেল কিনা, কারণ এই স্টাডি মেটেরিয়াল একটা দুর্ধর্ষ জায়গা, কেন এখানে প্রফেশনালি রিটেনটা দরকার, যে একজন একটা ক্যান্ডিডেট যিনি খাতা লিখেছেন পরীক্ষা দিয়েছেন তার লেখার মধ্যে যেন একটা প্রফেশনালিজম থাকে। ফলে সেই ক্ষেত্রে স্টাডি মেটেরিয়াল একটা আদর্শ পাঠ। মার্কেটে যে বইগুলি বিক্রি হয় প্রফেশনালি সাবজেক্ট হিসেবে অপশনালের, সেই সাবজেক্টের বই তো সবাই পড়াশোনা করছি, ফলে এর নোটস বানানো নিজেকে নিয়ে বা কোনো গাইডেন্সের মাধ্যমে এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। ফলে আমি যে অপশনালটা আমি পার্সিয়ান নিয়ে নিলাম, আমি পড়ছি বাংলায় আমি পার্সিয়ান নিলাম, ফলে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজের স্টাডি নোটস পাবো কি, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে নিলাম, আমি কি স্টাডি নোটস পাবো? ফলে এই আলোচনার বিষয়টি কিন্তু মানে রাখে, মানে 4টে জায়গার চিন্তা ভাবনা করে আজকে অপশনাল পেপার চুজ করাটা উচিত। পরবর্তীতে যাচ্ছি আমরা কিরকম না পার্সেন্টেজ টেস্ট বা ইন্টারভিউ।
কত কি হয়। আমরা এই যে মেন্স এক্সামটা দেখলাম, প্রথম থেকে যদি যাই প্রিলিমিনারি, যেটা ছিল 200 মার্কস, পরবর্তীতে আমরা মেন্স এক্সাম পেলাম। সেই মেন্স এক্সামের ক্ষেত্রে আমরা যে মার্কসটা পেলাম, খুব যদি ভুল না হই আমার শ্রোতা বন্ধুদের কাছে স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে কিনা কম্পালসারি ছিল, অপশনাল ছিল। কম্পালসারিতে কটা পেপার ছিল? 6টা। প্রতিটি পেপার কত করে ছিল? 200 করে। তাহলে টোটাল মার্কস কত ছিল? 1200, 1200। আর অপশনাল পেপার কত ছিল? না 200 করে দুটো পেপার, কত না 400। তাহলে টোটাল কত নম্বরের মেন্স এক্সাম? না 1600। এই 1600-র মধ্যে আমি কত পাচ্ছি? গ্রুপ এ সার্ভিস যদি জয়েন করতে হয়, গ্রুপ সি যদি জয়েন করতে হয়, তাহলে 1200-র মধ্যে কত পাচ্ছি? গ্রুপ সি এবং ডি এর মধ্যে 1200-তে মেরিট লিস্ট, আর গ্রুপ এ আর বি এর মধ্যে 1600-তে মেরিট লিস্ট। যার উপর এবার ডিপেন্ড করবে ইন্টারভিউ এর কত কত মার্কস, না 200, সির ক্ষেত্রে 150, ডির ক্ষেত্রে 100। মানে গ্রুপ এ আর বি হয় 200 নম্বরের ইন্টারভিউ, গ্রুপ সি হয় 150 নম্বরের, গ্রুপ ডি হয় 100 নম্বরের। আর মেরিট লিস্ট যদি রেডি হতে হয়, তাহলে গ্রুপ এ বা বি এর ক্ষেত্রে 1600 নম্বরের মেন্স এক্সাম, তার সঙ্গে অ্যাড হয়ে যায় 200। তার মানে আমরা বুঝতে পারছি 1600 নাম্বার প্লাস আরো 200 নাম্বার, টোটাল কত নাম্বার? না 1800 নাম্বারের মেরিট লিস্ট করা হয়। এই একটি ক্যান্ডিডেট 1800-র মধ্যে কত পাচ্ছে, যেটা আমরা এখানে লিখে রেখেছি। একইভাবে ঠিক একইভাবে যদি গ্রুপ সিতে যাই, তাহলে গ্রুপ সি রিটেন এক্সাম ছিল 1200, আর এদিকে ইন্টারভিউর মার্কস হচ্ছে 150। তাহলে গ্রুপ সি মেরিট লিস্ট রেডি হয় 1350 মার্কসের। আর যদি গ্রুপ ডিতে যাই, সেখানে রিটেন এক্সাম হয় 1200 আর ইন্টারভিউ হয় 100। তাহলে টোটাল মেরিট লিস্ট রেডি হয় কত নম্বরের মধ্যে? 1300 নম্বরের। এই ছিল আমাদের টোটাল বিসিএস এর প্রিলিমিনারি, মেইন এবং ইন্টারভিউ এর কমপ্লিট পর্যায়ে। এবার আসবো আমরা একটি দুর্ধর্ষ বিষয় নিয়ে, সেটি কিনা সমস্যা কি, শুধু কি গাইডেন্সে যদি এই বৈতরণী পার করতে হয়। হ্যাঁ, কে করাবে এই বৈতরণী পার? জানলাম, বুঝলাম, স্বপ্ন দেখলাম স্যার, কিন্তু আমরা এই জায়গায় পৌঁছাবো কিভাবে, কোথা থেকে শুরু করা উচিত? একটা বিষয় আমার O2 একাডেমির তরফ থেকে আমরা সাজেস্ট করতে পারি, যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, হায়ার সেকেন্ডারি পর্যন্ত অভিভাবকরাও জানবেন আপনারা, একটি ছাত্র বা ছাত্রীর একটি রুটিন, একটি দিনপঞ্জিকা থাকে। সে কখন প্রাইভেট টিউশন যাচ্ছে, কখন বাড়িতে পড়ছে, কখন স্কুলে যাচ্ছে, এবং দেখতে দেখতে 11-12টা পার হয়। কিন্তু আফটার কমপ্লিশন অফ 12, সে যদি কোনো ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয় বা কোনো কলেজে যায়, কোনো ডিগ্রি কলেজে গিয়ে স্নাতক করার জন্য ভর্তি হয়, তাহলে উচ্চ মাধ্যমিকের যে রুটিনটি ছিল, সেই রুটিনটির কিন্তু পুরো ধ্বজা উড়ে যায়। সন্ধেবেলায় না পাওয়া যায় তাকে বাড়িতে, কেন? তার পড়াশোনার একটা প্রেশার বা গতি সে হারিয়ে ফেলে। এবং কলেজে উঠে যে পরিষ্কারভাবে একটা জায়গায় আমরা পৌঁছেছি, ম্যাচুরিটি লেভেলের একটা জায়গায় পৌঁছাচ্ছি, সেটাকে অনুভব করার কারণ হেতু তারা ভুলেই যায় যে তারা কি উদ্দেশ্যে এসছে এবং আগামী 5 বছরের মধ্যে সে নিজেকে কোন জায়গায় দেখতে চাইছে। ফলে সেই ক্ষেত্রে আমার এই এতগুলি পার্সপেক্টিভকে নিয়ে যদি আমরা একত্রিত করতে চাই, তাহলে আদর্শ সময় হচ্ছে উচ্চ মাধ্যমিকের পর, আফটার কমপ্লিশন অফ এইচএস। এই কর্মযজ্ঞে বা এই বৈতরণী পার হওয়ার নিরিখে ঝাঁপিয়ে পড়াটাই উচিত। কেননা কলেজের 3 বা 4টি বছর পার হবার পর একটি ছাত্রছাত্রী খুব সহজেই যখন 20, 21, 22 বছরে পৌঁছে যায়, আর গতানুগতিক পড়াশোনা করতে পড়তে সে যখন পরিষ্কারভাবে এবার চিন্তা ভাবনা করতে থাকে যে এবার আমার এটা করা উচিত, তখন কিন্তু অলরেডি অনেকটা প্রতিযোগিতার থেকে দূরে সরে গেছে। ফলে সেই ক্ষেত্রে কোথায় হবে এই গাইডেন্স, বা সমস্যা কি শুধু গাইডেন্সে নাকি পকেটেও? পকেটের অর্থ হচ্ছে আজকে রাজ্যের এই ধরনের কোচিং সেন্টারের কোনো সীমা নেই। কোচিং সেন্টারের অর্থ হলো যেটা আমরা O2 একাডেমিয়া, O2 একাডেমিয়ার অনলাইন প্ল্যাটফর্ম। চেনার জন্য, তাকে আলাদা করে প্রতিস্থাপনের জন্য আমরা নাম রেখেছি বডমাস, জাস্ট ফর এটার তার পরিচিতি। কিন্তু আমাদের মতনই আরো অনেক প্রতিষ্ঠান আছে যেখানে কিন্তু ছাত্রছাত্রীরা পরিষ্কারভাবে ভেবে উঠতে পারে না যে আমি আদৌ সেই ব্যয় করতে পারবো কিনা। কোথাও 1,20,000, কোথাও 1.5 লক্ষ টাকা হয়তো ফিজ, বা কোথাও 2 লাখ টাকার গায়েও ফিজ, আবার কোথাও বা 60 বা 70 হাজার। এবং দেখা যায় যে পয়সাটা যেটা দেওয়া হয় পরিষ্কারভাবে সেটা একত্রেই দিতে হয়। কেননা আমি যদি একটু পাট পাট করে দিই বা কোনোভাবে মান্থলি সিস্টেমে দিতে পারি, তাহলে বেটার হতো। কিন্তু কিছু করার থাকে না, এটা ইনস্টিটিউশনাল, তাদের প্রাইভেট ইনস্টিটিউটের রুল হয়ে থাকে। এখানে ছাত্রছাত্রীর আবেগ বা ইমোশন নিয়ে তারা কাজ করে না। ফলে এই সমস্যা যে আমরা এই জায়গায় পৌঁছালে তাহলে হাঁটবো কিভাবে, যাব কিভাবে? তো তার জন্য আমাদের কাছে একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা আগে তুলে ধরি, যে আদৌ যে আমি এই জায়গায় যাব, সেটা কি যাওয়া উচিত হবে? কেন, কত ভ্যাকেন্সি বের হয় রাজ্যে সিভিল সার্ভিসে, আর আমাকে যদি যেতে হয় তাহলে তার জন্য আমি কতটা সময় দিতে পারবো নিজেকে? যদি আমরা উচ্চ মাধ্যমিকের পর থেকে এই কর্মযজ্ঞে লিপ্ত হই, তাহলে কলেজের 3 থেকে 4টি বছর হাতে সময় থাকে। আর তার সাথে যদি নিজেকে তৈরি করতে চাই এখন থেকে, তাহলে উইকেন্ড বা
উইকডেজের কোনো ব্যাচে যদি নিজেকে সংযুক্ত করতে পারি বা অনলাইনের মাধ্যমে যদি নিজেকে এগোতে পারি, তাহলে অন্তত এই ধরনের একটা জায়গা থেকে মুক্তি পেতে পারি। কি করেছি আমরা আজকে এখানে, আমরা রাখছি যে যদি অন্যান্য প্রফেশন নিয়ে ভাবা যায়, যেরকম ক্লাস 8, 9, 10 থেকেই ভাবনা শুরু হয়ে যায় যে আমি ইঞ্জিনিয়ার হব না ডাক্তার হব। যদি সায়েন্স ভালো হয়েছে তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ার বা ডাক্তারের দিকেই তার ঝোঁক থাকে, কেননা ডাক্তারের ক্ষেত্রে ম্যাথ লাগে না। ডাক্তার পরীক্ষার জন্য যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা নিট, সেই পরীক্ষার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়াশোনা হয়, পরীক্ষা দিতে হয়। আর যদি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় বা আইআইটি জেই দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি আর অঙ্কের পরীক্ষা হয়ে থাকে। ফলে সেই ক্ষেত্রে যে প্রিপারেশন তারা 11, 12 থেকে নেবে ভাবছে, সেটিকে যদি ভাবা যায় তাহলে কোন কোন বাধা তাদের কাছে পৌঁছায়। যে যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা উকিলের ক্ষেত্রে যাই আমরা, তাদের আনুমানিক খরচের একটা জায়গা আমরা রেখেছি যে একটি ডাক্তার যদি নিজেকে করতে হয় তাহলে তার ডিউরেশন যেটা থেকে থাকে তার মধ্যে মোটামুটি ভাবে 15 লক্ষ টাকার একটা খরচ হয়। যদিও সেই খরচটা কিন্তু যদি আমরা সরকারি প্রতিষ্ঠান থেকে করতে পারি, সারা দেশে যেটা আছে 386টি মেডিকেল কলেজ, আর রাজ্যে যেটা আছে সেটা হচ্ছে 26টি, মানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে 26টা মেডিকেল কলেজ আছে যেখানে সরকারের কলেজে ফিজ অত্যন্ত কম দিয়ে পড়াশোনা করা যেতে পারে। বাট সেটাও তো কাউন্সিলিং বা সিটের উপর ডিপেন্ড করে। একইভাবে যদি ইঞ্জিনিয়ারিং এ আমরা চোখ দিই তাহলে সেই ক্ষেত্রেও খরচটা কিন্তু 25 লক্ষের কাছে পৌঁছায়। যদি প্রাইভেট কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পড়া হয় তাহলে তো এটাই হয়ে থাকে। আর যদি প্রাইভেট কলেজ থেকে যাই, সরি, সরকারি কলেজ থেকে যাই, ফলে সেই ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান সারা দেশে আছে 8,900টি, আর রাজ্যে আছে 30টি। তো এখন 30টা সরকারি যে কলেজ আছে ইঞ্জিনিয়ারিং এ, সেখানে সিট সংখ্যা কত? আদৌ কি আমি সেই জায়গায় নিজেকে জায়গা করতে পারবো? ফলে সেই ক্ষেত্রে যদি আমরা এগোই আবার উকিল বা ব্যারিস্টার বা লয়ারের ক্ষেত্রে, সেক্ষেত্রেও একটা খরচ, একটা সময় এবং তার জন্য দেশে কতগুলি সরকারি কলেজ তার একটা পরিসংখ্যান আমরা রেখেছি। তো আমাকে চিন্তা করতে হবে আমার ভবিষ্যৎ নিয়ে, যে আদৌ আমি সিভিল সার্ভেন্টের জায়গায় যে যে পদগুলি আজকে দেখলাম, সেটা বিডিও বা এসডিও বা ডিএম বা এডিএম, যে পদই দেখলাম আমরা, সেই পদগুলিতে আমরা যেতে গেলে আমাদের কি করতে হচ্ছে? আমাদের দিতে হচ্ছে একটা সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা। যে পড়াশোনার জন্য পরিষ্কারভাবে যদি আমরা এগোই, সেটা হচ্ছে আমরা O2 একাডেমি, আমাদের অনলাইন প্ল্যাটফর্ম বদমাস, আমাদের মান্থলি ফিস দিয়ে পড়াশোনা হয়। ইয়েস, ঠিকই শুনছেন আপনারা। খুব পরিকল্পনা মাফিক পদ্ধতিগতভাবে মান্থলি ফিস দিয়ে সিভিল সার্ভিস হওয়ার একটা জায়গা আমরা করেছি পরিষ্কার। এবং এখানে একটি ছাত্রছাত্রী কেন, আমাদের সমস্ত ছাত্রছাত্রী কিন্তু সেই চিন্তা ভাবনা নিয়ে পড়াশোনাটা করে যে অ্যাকচুয়ালি সিভিল সার্ভেন্ট যদি আমাকে পরীক্ষা দিয়ে পাশ করতে হয় তাহলে তার জন্য যে পড়াশোনাটা দরকার, যে মক টেস্টের আধারে পড়া দরকার, যে পদ্ধতিতে আমার পড়াশোনা দরকার, সেটি আমি পাচ্ছি কিন্তু O2 একাডেমির অফলাইন সেন্টার, কলকাতা, মেদিনীপুর, বর্ধমান, বিভিন্ন জায়গায়, এবং সেটা অফলাইন কোচিং এর মাধ্যমে। আর যদি মনে হয়েছে আমি অনলাইনে আসছি, তাহলে আমরা আসছি আমাদের বদমাস WBCS ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এই বদমাস WBCS ইউটিউব চ্যানেল যেটি আমাদের এই ভিডিও প্রকাশ হচ্ছে, সেই বদমাস WBCS এর চ্যানেলেতে প্রত্যেকটি সাবজেক্ট, এই ভিডিও এই সেশন অনুযায়ী যে কটি সাবজেক্টের উল্লেখ আমরা করেছি, সেই প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস কিন্তু ফ্রিতেই পাওয়া যেতে পারে। এবার রইল বাকি মক টেস্ট, তার জন্য O2 একাডেমির অফলাইন প্ল্যাটফর্মে যাওয়া উচিত। ফলে সেই ক্ষেত্রে যদি মান্থলি ফিস দিয়ে পড়াশোনার করার ইচ্ছে থাকে তাহলে নাম্বারে আমরা ফোন করতে পারি, নাম্বার স্ক্রিনে শো হচ্ছে। আর বিস্তারিত না গিয়ে আপাতত আজকের জন্য যা হিসাব অনুযায়ী আমরা ডেটা তুলে ধরলাম আপনাদের কাছে, যদি পরিকল্পনা মাফিক এগোনো যায় তাহলে হতে পারে 60 বছরের পর যে রিটায়ারমেন্ট লাইফ, সেই লাইফ আসতে চলেছে কিন্তু কোনোভাবে আর চিন্তার জায়গায় না। একটা সুস্থ স্বাভাবিক জীবন রিটায়ারমেন্টের পর আমরা লিড করতে পারবো শুধুমাত্র এই WBCS পরীক্ষার মাধ্যমে। দেখা হচ্ছে আমাদের অফলাইন কোচিং বা বদমাস WBCS ইউটিউব চ্যানেলের মাধ্যমে।